হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের 3 নম্বর ভিডিও আলোচনা করব। আচ্ছা, আমাদের আজকের টপিক হবে তড়িৎ ক্ষেত্র এবং ক্ষেত্র প্রাবল্য। কিভাবে আমরা তড়িৎ ক্ষেত্র এবং ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব সেই সম্পর্কে আজকের ভিডিও। সবাই আশা করি লাস্ট ভিডিও পর্যন্ত নোট ডাউন করা হয়ে গেছে, দেখা হয়ে গেছে আশা করি। তা তড়িৎ ক্ষেত্রের মধ্যে প্রথমেই যেটা বলবো, আমরা অলরেডি তড়িৎ ক্ষেত্র কিন্তু ক্লাস 11-এ পড়েছিলাম, তাই না? ক্ষেত্র জিনিসটা কি সেটা আমরা 11-এ পড়েছিলাম। তাহলে তড়িৎ ক্ষেত্রকে আমরা বলি ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড তড়িৎ ক্ষেত্র। যেমন মহাকর্ষ ক্ষেত্র আমরা পড়েছিলাম হচ্ছে ক্লাস 11, যে কোনো বস্তু তার চারপাশে নির্দিষ্ট একটা অঞ্চল পর্যন্ত ওই আকর্ষণ বলের প্রভাব কিন্তু দেখায়, সেই অঞ্চলকে আমরা বলি মহাকর্ষ ক্ষেত্র। ঠিক একইভাবে এখানে যেটা বলা আছে আমি একটু পড়ে শোনাচ্ছি। কোনো তড়িৎ আধান তার চারপাশে একটি নির্দিষ্ট অঞ্চল পর্যন্ত তার প্রভাব বিস্তার করে, এই অঞ্চলকে তড়িৎ ক্ষেত্র বলা হয়। তড়িৎ ক্ষেত্রে দ্বিতীয় কোনো আধান এলে সেটি প্রথম আধান দ্বারা আকর্ষণ বা বিকর্ষণ বল উৎপন্ন করে। আছে মহাকর্ষ বল যেমন শুধু আকর্ষণ বলই ছিল, কিন্তু তড়িৎে আমরা জানি দু রকমের বল হয়, আকর্ষণ এবং বিকর্ষণ। তাই কি বলা হচ্ছে যে ওখানে ছবিতেও দেখবি দেখানো আছে যে এখানে একটা ধনাত্মক আধান আছে, তাহলে এর চারপাশে নির্দিষ্ট একটা অঞ্চল পর্যন্ত এর প্রভাব বিস্তার থাকবে, তাকে আমরা বলবো হচ্ছে ক্ষেত্র। একে আমরা বলবো হচ্ছে ক্ষেত্র। কার ক্ষেত্র? এই আধানের ক্ষেত্র। এর মধ্যে যদি কোনো দ্বিতীয় আধান চলে আসে, সাপোজ এখানে যদি একটি ধনাত্মক আধান আসে আর আরেকটি ঋণাত্মক আধান আসে, তাহলে আমরা বলতে পারি এই আধানকে বিকর্ষণ করবে, এটা বিকর্ষণ, সরি এটা আকর্ষণ করবে, বিপরীত আধান যেহেতু আকর্ষণ করবে, আর এখানে বিকর্ষণ করবে। আচ্ছা, এটা আকর্ষণ, এটা বিকর্ষণ। এই আধানকে আকর্ষণ করবে আর এই আধানকে বিকর্ষণ করবে, বোঝা গেল? এই যে অঞ্চল দেখা যাচ্ছে একেই আমরা বলি হচ্ছে ক্ষেত্র, আধানের ক্ষেত্র। এই যে আধান, একে আমরা বলি উৎস আধান। ওখানে লেখা আছে প্রথম আধানকে বলা হয় উৎস আধান বা ক্ষেত্র আধান বা সোর্স চার্জ বা ফিল্ড চার্জ, ঠিক আছে? এটা ফিল্ড চার্জ, হ্যাঁ। আর দ্বিতীয় আধানকে বলা হয় টেস্ট চার্জ। এই যে দ্বিতীয় আধান যেটা আমরা দেখাচ্ছি তাকে আমরা বলি টেস্ট চার্জ। প্রথম আধানকে আমি যদি ক্যাপিটাল কিউ দিয়ে প্রকাশ করি, ধরে নিচ্ছি প্লাস ক্যাপিটাল কিউ, এদের আমরা প্লাস স্মল কিউ অথবা মাইনাস স্মল কিউ এটা দিয়ে প্রকাশ করব। আমরা দ্বিতীয় যে আধানগুলোই আসবে তাদের আমরা বলবো পরীক্ষাধীন বা টেস্ট চার্জ, একে আমরা বলি উৎস আধান, যেহেতু এ ক্ষেত্র উৎপন্ন করে। বোঝা গেল? কোথাও যদি আমরা ক্ষেত্র দেখতে পাই তাহলে অবশ্যই আমাদের মনে রাখতে হবে কোথাও না কোথাও কিন্তু ওই ক্ষেত্রের উৎস অবশ্যই আছে, অস্তিত্ব আছে। আর যখন অন্য কোনো চার্জকে আমরা এই ক্ষেত্রের মধ্যে নিয়ে আসবো তখন তাদের আমরা বলি পরীক্ষাধীন আধান। এই যে দুরকম আধান এদের আমরা বলি টেস্ট চার্জ, ঠিক আছে? এরা সোর্স চার্জ ও উৎস আধান, এটা সোর্স চার্জ, এদের আমরা বলি টেস্ট চার্জ বা পরীক্ষাধীন আধান, পরীক্ষাধীন আধান। আচ্ছা, ছবির মধ্যে লেখা আছে, সবাই একটু দেখে নিবি। এর পরবর্তীতে ক্ষেত্র প্রাবল্যের পরিমাণ আমাদের যেটা পড়তে হবে। আচ্ছা, তার ক্ষেত্র প্রাবল্যের কিছু ইনফরমেশন, আমরা গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো পড়ে নিই একটু, জাস্ট এগুলো আমাদের শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। ফার্স্ট লেখা আছে কোথাও তড়িৎ ক্ষেত্র আছে কিনা তা আমরা টেস্ট চার্জের মাধ্যমে নির্ণয় করব। তো কোথাও ক্ষেত্র আছে কিনা সেটা আমরা নির্ণয় করবো এইরকম টেস্ট চার্জের মাধ্যমে। মানে যদি আমরা কোথাও টেস্ট চার্জকে রাখি আর দেখি টেস্ট চার্জের উপর আকর্ষণ বা বিকর্ষণ বল প্রযুক্ত হচ্ছে, তাহলে আমরা বুঝবো সেই অঞ্চলের মধ্যে ক্ষেত্র আছে, কোনো না কোনো আধানের ক্ষেত্র আছে। বোঝা গেল? আচ্ছা, তারপরে বলা হচ্ছে ধনাত্মক আধান থেকে তড়িৎ ক্ষেত্র বাইরের দিকে ক্রিয়াশীল হয় এবং ঋণাত্মক আধানের জন্য ভিতরের দিকে ক্রিয়াশীল হয়। এটা কেন হয় আমরা যখন তড়িৎ বলরেখা পড়বো তখন আমরা আরো ভালো করে বুঝতে পারবো। এই মুহূর্তে আমরা আপাতত মনে রাখবো স্টেটমেন্ট যে ধনাত্মক আধান থেকে বাইরের দিকে হয়, যদি এটা ধনাত্মক আধান হয় প্লাস কিউ বা ক্যাপিটাল কিউ দিয়েও যদি আমরা প্রকাশ করি একে প্লাস ক্যাপিটাল কিউ, বলা হচ্ছে যে এর জন্য ক্ষেত্র প্রাবল্য বাইরের দিকে যাবে, মানে আধান থেকে বাইরের দিকে। এই তীর চিহ্নগুলো আমি বাইরের দিকে দেখাচ্ছি, এগুলো হবে ক্ষেত্র প্রাবল্য। আছে ক্ষেত্র প্রাবল্যকে আমরা কিন্তু ক্যাপিটাল ই দিয়ে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে আমরা ক্যাপিটাল ই ভেক্টর দিয়ে প্রকাশ করি। ইলেকট্রিক ফিল্ড বলে যেহেতু, ওই জন্য ই ভেক্টর দিয়ে। তাহলে ধনাত্মক আধান থেকে বাইরের দিকে, আর ঋণাত্মক আধানের জন্য ভিতরের দিকে। তা কোথাও যদি এখানে ঋণাত্মক আধান থাকে, মাইনাস কিউ আধান যদি থাকে, তাহলে এর জন্য ভেতরের দিকে হবে সব।
যতগুলো ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ সব ভেতরের দিকে, অ্যারোগুলো কিন্তু ভেতরের দিকে। আমরা ক্ষেত্র প্রাবল্যের বৈশিষ্ট্য আরো জানবো এরপর, এগুলো ক্ষেত্র প্রাবল্যের দিক হবে। আশা করি বোঝা গেল যে ক্ষেত্র প্রাবল্যের দিক ধনাত্মক আধান থেকে বাইরের দিকে, আর ঋণাত্মক আধানের জন্য ভেতরের দিকে হবে। এটা ভেতরের দিকে যাচ্ছে আর এরা সব বাইরের দিকে যাচ্ছে। বোঝা গেল? আচ্ছা, তারপরে কি লেখা আছে? উৎস আধান ও বিন্দু আধান হতে পারে, বা অনেক বিন্দু আধানের সমষ্টি হতে পারে, অথবা বিস্তৃত বা বিন্যস্ত আধান হতে পারে, কিন্তু টেস্ট আধান সর্বদা ক্ষুদ্র বিন্দু আধান হবে, যা শুধুমাত্র উৎস আধান দ্বারা বল অনুভব করে, কিন্তু নিজে কোনো বল প্রয়োগ করতে পারে না বা কোনো ক্ষেত্র উৎপন্ন করতে পারে না। খুব ইম্পর্টেন্ট, এই যে এখানে যে ক্ষেত্র পরীক্ষাধীন আধান বা টেস্ট চার্জের কথা আমরা আলোচনা করলাম, বলা হচ্ছে যে এদের কিন্তু কোনো ক্ষেত্র থাকবে না, মানে এরা অবশ্যই কাল্পনিক, বাস্তবতাতে অস্তিত্ব খুব মুশকিল, যেহেতু কাল্পনিক এবং এইভাবেই আমরা সায়েন্টিস্টরা ইমাজিন করলো যে এরা কিন্তু নিজেরা কোনো ক্ষেত্র উৎপন্ন করতে পারে না, বা যদিও বা উৎপন্ন করে থাকে সেটার পরিমাণ এতটাই কম যে সেটা হিসেবের মধ্যে আসবে না। বোঝা গেল? আর এরা কিন্তু যেহেতু ক্ষেত্র উৎপন্ন করতে পারে না, তাই এরাও কোনো আধানের উপরে বল প্রয়োগ করতে পারবে না। যা বল প্রয়োগ করার বা ক্ষেত্র উৎপন্ন করে তারা কিন্তু উৎস আধানগুলো উৎপন্ন করবে। আর এখানে যেটা বলা হচ্ছে এরা অবশ্যই ক্ষুদ্র আধান হবে, মানে টেস্ট চার্জ অবশ্যই ক্ষুদ্র আধান হবে, মানে বিন্দু আধান হবে। কিন্তু উৎস আধান যেটা আছে সেটা বিন্দু আধান হতেও পারে, নাও হতে পারে। যেমন বিস্তৃত আধানও হতে পারে, বা অনেকগুলো আধানের সমষ্টি হতে পারে। যেমন এখানে যদি আমি দেখাই যে বিস্তৃত আধান বলতে ধর এরকম একটা রড আছে, এর মধ্যে আমরা প্লাস কিউ আধান দিয়ে দিচ্ছি, প্লাস কিউ। তো প্লাস কিউ আধান নিশ্চয়ই রডের উপরে ছড়িয়ে থাকবে, একেই আমরা বলি বিস্তৃত আধান। বুঝা গেল? এরকম আধান থেকে যদি অনেক দূরের কোনো বিন্দু নেওয়া হয় তাহলে এরা কিন্তু বিন্দু আধান হিসেবে কাজ করবে, তখন এই বিস্তৃত আধান বিন্দু আধানের মতো কাজ করবে। অথবা এরকম হতে পারে অনেকগুলি আধানের সমষ্টি, অনেক আধানের সমষ্টি, এদেরও কিন্তু আমরা উৎস আধান বলতে পারি। যেমন এখানে অনেকগুলো বিন্দু আছে, এটা Q1, প্রত্যেকের মান দিয়ে দিচ্ছি আমি, Q1, Q2, Q3, Q4, Q5, Q6, Q7, এই 7টা আধান মিলে একটা বিন্দু আধান, উৎস আধান হতে পারে। উৎস আধান কিন্তু বিভিন্নভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। এরা এই সবাই মিলে উৎস আধান, এখানে এই টোটাল বিস্তৃত আধানগুলো মিলে উৎস আধান। তাহলে উৎস আধান বিভিন্ন রকম হতে পারে, ওটাই লেখা আছে। উৎস আধান বিন্দু আধান হতে পারে, বা অনেক বিন্দু আধানের সমষ্টি হতে পারে, যেটা এটা বললাম, অথবা বিস্তৃত বা বিন্যস্ত আধান হতে পারে, যেটা এখানে দেখালাম। কিন্তু টেস্ট আধান সর্বদা ক্ষুদ্র বিন্দু আধান হবে, যা শুধুমাত্র উৎস আধান দ্বারা বল অনুভব করবে, কিন্তু নিজে কোনো বল প্রয়োগ করতে পারবে না বা কোনো ক্ষেত্র উৎপন্ন করতে পারবে না। বোঝা গেল? পরের পয়েন্টে কি লেখা আছে? উৎস আধান আসলে একটি কাল্পনিক আধান, বাস্তবের অস্তিত্ব নেই, যেটা একটু আগেই বললাম। উৎস আধানকে সাধারণভাবে একক ধনাত্মক আধান বা ধনাত্মক আধান ধরা হয়, এটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই যে উৎস আধানের কথা এখানে বলছিলাম, আমি তো প্লাস মাইনাস দুটোকেই দেখিয়েছি, কিন্তু বাস্তবে মানে সাইন্টিফিক্যালি আমরা যখন উৎস আধানকে ধরি, পরীক্ষাধীন আধানকে ধরি, টেস্ট চার্জকে, তো টেস্ট চার্জ সবাই মনে রাখবি, এটা সব সময় হবে একক ধনাত্মক আধান অথবা ধনাত্মক আধান, মোস্টলি একক ধনাত্মক আধান, মোস্টলি এটাই হবে, একক ধনাত্মক আধান। বোঝা গেল? তারপরে পয়েন্টে কি বলা আছে? পরীক্ষক আধানের বিভিন্ন অবস্থানে অনুভূত বলের মান বিভিন্ন হবে। পরীক্ষক আধান মানে পরীক্ষাধীন আধান মানে টেস্ট চার্জ। বলেছে পরীক্ষক আধানের বিভিন্ন অবস্থানে অনুভূত বলের মান বিভিন্ন হয়, তাই বলা যায় তড়িৎ ক্ষেত্রে তড়িৎ বল একটি ভেক্টর ক্ষেত্র। যেহেতু এক একটা জায়গায় এক এক রকম মান হচ্ছে, তাহলে অভিমুখ আলাদা হবে, তাই আমরা বলবো হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে আমরা বলবো তড়িৎ ক্ষেত্র হলো একটি ভেক্টর ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র এটা হলো ভেক্টর ক্ষেত্র। কেন এটা বলা হলো? ধর এখানে একটা উৎস আধান আছে প্লাস কিউ, এর একটা ক্ষেত্র আছে। তো আমরা যদি ওই একক ধনাত্মক আধানকে, +1 আধানকে এখানে রাখি, আর এরকম তিনটে অবস্থা আলাদা আলাদা জায়গায় রাখলাম, এটা +1, +1, +1 একক ধনাত্মক আধান। কি দেখা যাচ্ছে যে এখানে বলের পরিমাণ আলাদা। এখানে ধর বলের পরিমাণ, এটা যদি প্লাস প্লাসকে বিকর্ষণ করবে, এখানে বলের পরিমাণ 50 নিউটন, এখানে বলের পরিমাণ 30 নিউটন,
এখানে বলের পরিমাণ 20 নিউটন, এইরকম আর কি ব্যাপার। যেহেতু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, তাই এটা কিন্তু অবশ্যই কিরকম ক্ষেত্র হবে, ভেক্টর ক্ষেত্র হবে। এবং অবশ্যই অভিমুখও বিভিন্ন রকম হয়, একই রকম অভিমুখ হয় না সব দিকে। আচ্ছা, তারপরে পয়েন্টে বলা আছে তড়িৎ ক্ষেত্র দ্বারা শক্তি সঞ্চালিত হয়, তড়িৎ ক্ষেত্রের বেগ ও তড়িৎ প্রবাহের বেগ সমান হয়। তড়িৎ ক্ষেত্রের বেগ এবং তড়িৎ প্রবাহের বেগ অবশ্যই মনে রাখতে হবে এটা। এটা আমরা যখন ওহমের সূত্র মানে প্রবাহিত তড়িৎ পড়বো তখন আমরা ভালো করে বুঝতে পারবো। কি বলা হচ্ছে যে তড়িৎ ক্ষেত্র দ্বারা শক্তি সঞ্চালিত হয়। তাহলে যদি প্রশ্ন আসে যে তড়িৎ ক্ষেত্র, এই যে তড়িৎ ক্ষেত্র আমি এখানে এইভাবে এরিয়া দিয়ে দেখালাম, এই ক্ষেত্রের মধ্যে কি কি থাকে অথবা ক্ষেত্রের মাধ্যমে কি স্থানান্তরিত হয় এক জায়গা থেকে আরেক জায়গায়, সেটা হলো শক্তি। তড়িৎ ক্ষেত্রের মাধ্যমে শক্তি সঞ্চালিত, অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে। তড়িৎ ক্ষেত্রের মাধ্যমে অবশ্যই শক্তি সঞ্চালিত হয়। তাহলে তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্রের মাধ্যমে কি সঞ্চালিত হয় না, শক্তি সঞ্চালিত হয়, শক্তি সঞ্চালিত হয়, মনে রাখতে হবে এটা, ঠিক আছে। শক্তি সঞ্চালিত। আচ্ছা, তারপরে বলা আছে নির্দিষ্ট দূরত্বে থাকা দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বলের উৎপত্তি তড়িৎ ক্ষেত্র দ্বারা ব্যাখ্যা করা যায়। অবশ্যই যায়, আমরা একটু পরে সমীকরণ দেখব। এই যে দুটো আধান, আমি সাইন দিচ্ছি না আপাতত, Q1 আর Q2, এদের মধ্যে যে দূরত্ব যদি r হয় তাহলে কুলম্বের সূত্র আমরা জানি, সেই ব্যাখ্যাটাও কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মাধ্যমেই দেওয়া সম্ভব। আচ্ছা, এরপরে কি বলা আছে, নেক্সট পয়েন্টে বলা আছে, দেখ সবাই, যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের এবার রাশিমালা বার করতে। আমরা তড়িৎ ক্ষেত্র সম্পর্কে জানলাম যে তড়িৎ ক্ষেত্র হলো একটি ক্ষেত্র, একটি অঞ্চল। এবার এর রাশিমালা জানতে হবে। রাশিমালা জানার ক্ষেত্রে ওখানে কি লেখা আছে একটু পড়ি, যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধান রাখলে, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, তাহলে প্রথমত তড়িৎ ক্ষেত্রের মধ্যে হতে হবে। তো তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধান রাখলে তার উপর যে তড়িৎ বল ক্রিয়া করে তাকে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা বলা হয়। তাহলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যকে আমরা তড়িৎ ক্ষেত্রের তীব্রতাও বলতে পারি, ঠিক আছে। একে ক্যাপিটাল ই দিয়ে প্রকাশ করা হয়। একটা ছবি দেওয়া আছে, দেখবি এরকম ডায়াগ্রাম দেওয়া আছে, আমি এইভাবে দেখাচ্ছি। ধর সাপোজ এখানে উৎস আধান আছে প্লাস ক্যাপিটাল কিউ, এটা হচ্ছে উৎস আধান। এখানে একটা পরীক্ষাধীন আধান মানে একক ধনাত্মক আধান রাখা আছে। এই কথাটা একদম ব্রেনের মধ্যে ঢুকিয়ে নে, যে যেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে যেই বিন্দুতে, সেই বিন্দুতে একটা একক ধনাত্মক আধানকে রাখতে হবে, অন্য কোনো আধান না। যেই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে সেই বিন্দুতে কাকে রাখতে হবে, একটা একক ধনাত্মক আধানকে। এই একক ধনাত্মক আধানটা এই আধানের জন্য যেই বল অনুভব করবে তাকেই আমরা বলবো হচ্ছে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তা একে আমরা বলি উৎস আধান, এটা আমরা আগেই বলেছিলাম, একে আমরা বলি উৎস আধান। আর ওই +1 কে আমরা বলি একক ধনাত্মককে আমরা বলি পরীক্ষাধীন আধান বা টেস্ট চার্জ বলি। হ্যাঁ, এগুলা একটু মনে রাখতে হবে, পরীক্ষাধীন আধান। আচ্ছা, এটার দূরত্বটা আমরা ধরে নিচ্ছি আর, যে আর দূরত্বের একটা বিন্দু আছে। তাহলে এদের মধ্যে যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল যেটাই হোক, এদের মধ্যে যে কার্যকরী বল তাকেই আমরা বলবো ক্ষেত্র প্রাবল্য। তাই এখান থেকে কুলম্বের সূত্র অনুযায়ী এদের মধ্যে তো আকর্ষণ কার্যকরী বল আমরা নির্ণয় করতে পারি। তাহলে আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বলের সমীকরণ যদি আমরা করি, সুতরাং আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বল F ইকুয়াল টু 1/, মনে আছে তো 1/4 যদি শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম হয়, আদারওয়াইজ তো কে দিয়ে লিখতে হয়। তো 1/4πε0 ক্যাপিটাল কিউ, একটা আধানের মান ছিল ক্যাপিটাল কিউ প্লাস কিউ, আরেকটা আধানের ছিল +1, তাহলে একটা আধান হয়ে যাবে কিউ, আরেকটা আধান হয়ে যাবে 1, আর নিচে দূরত্ব চার্জ। তো এই যে বল, একেই আমরা বলি হচ্ছে ক্ষেত্র প্রাবল্য, তার মানে একেই আমরা ই দিয়ে প্রকাশ করবো, ইকুয়াল টু হচ্ছে ই। বোঝা গেল? আর কিন্তু কোনো আলাদা ব্যাপার নেই এখানে। এই যে বল, আকর্ষণ বা বিকর্ষণ বল যেটাই হোক, এখানে বিকর্ষণ বল হবে কারণ উৎস আধান ধনাত্মক, আর এটা তো অবশ্যই একক ধনাত্মক হয়, তাই এই বল হবে বিকর্ষণ বল। একেই আমরা বলবো হচ্ছে ক্ষেত্র প্রাবল্য। তাহলে সুতরাং ই ইকুয়াল টু 1/4πε0 ক্যাপিটাল কিউ বাই আর স্কয়ার। তাহলে এখান থেকে অবশ্যই একটা কথা আমরা মনে রাখবো, যে ক্ষেত্র প্রাবল্যের যে সমীকরণ বা রাশিমালা, ক্ষেত্র প্রাবল্যের রাশিমালায় সবসময় কিন্তু উৎস আধানকে ব্যবহার করতে হবে, সবসময় উৎস আধানকে ব্যবহার করতে হবে। এখানে কিন্তু পরীক্ষাধীন আধানের কোনো জায়গাই নেই, কোনো পরীক্ষাধীন আধান দেখতে পাচ্ছি আমরা না। তাহলে ক্ষেত্র প্রাবল্যের সমীকরণে সবসময় উৎস আধানের মানকে বসাতে হবে, এটা মনে রাখতে হবে। উৎস আধান মানে এই আধান, এটা না কিন্তু,
সবসময় উৎস আধানের মানকে বসাতে হবে, এবং যখন অঙ্ক করব আমরা তখন দেখবো উৎস আধানের মানগুলোই দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা, ওখানে দেওয়া আছে, তোরা একটু দেখে নিবি। আচ্ছা, এই যদি ভেক্টর ফর্মে লিখতে হয়, ভেক্টর রূপে লিখতে হয় আমাদের, আমরা জানি তো যে ই ইকুয়াল টু ই ভেক্টর ইকুয়াল টু হচ্ছে মডিউলাস অফ ই ইন্টু হচ্ছে ই ক্যাপ হয়ে যাবে। ই ক্যাপ মানে হচ্ছে ওখানে মনে আছে তো দূরত্বের ক্ষেত্রে আমরা 1 2 বা R1 2 বা R2 1 যেভাবেই বোঝাই, এখানে যেহেতু আমরা একটা মাত্র দূরত্বকে হিসাব করা হচ্ছে, তাহলে একক ভেক্টরকে আমরা আর ক্যাপ ধরতে পারি, আর আর ক্যাপকে আমরা লিখতে পারি আর ভেক্টর বাই মডিউলাস আর, তাই তো। একক ভেক্টর যদি আর ভেক্টরের দিকে একক ভেক্টরকে আমরা খুঁজতে চাই তাহলে এইভাবেই লিখবো, ব্যাস এটাকেই আমরা বসিয়ে দিচ্ছি ওখানে। তাহলে এর পরের লাইনে আমরা লিখে দিচ্ছি যে ই ভেক্টরের মডিউলাস মানে তো এটা, আমরা 1/4πε0, এটাই কিন্তু ক্ষেত্রফলের মান, এটা হচ্ছে এখন অভিমুখ দিয়ে লিখছি মানে ভেক্টর ফর্মে, ε0 r স্কয়ার q/r² ইন্টু আর ক্যাপ। আর যদি আমরা ভেক্টর দিয়ে লিখতে চাই তাহলে লিখবো 1/4πε0, যে কোনো একটা লিখলেই কিন্তু হবে, দুটোই সত্য, কিউ এটা আর কিউ হয়ে যাবে বাই এখানে আর ভেক্টর হয়ে যাবে। এটা আগের বারে বলেছিলাম একক ভেক্টর থাকলে নিচে স্কোয়ার হয় আর ভেক্টর থাকলে নিচে কিউব হবে, কারণ একক ভেক্টরের মান যদি আমরা বসিয়ে দিই এখানে, আমরা জানি আর ক্যাপ ইকুয়াল টু, এই যে এখানে লেখা ছিল দেখ, আর ক্যাপ ইকুয়াল টু আর ভেক্টর বাই আর, তার মানে এটাকে তো আমরা এরকমও লিখতে পারি আর ভেক্টর বাই শুধু আর। কোনো ভেক্টরের মডিউলাসকে দুভাবে লেখা যায়, হয় শুধু আর দিয়ে লিখতে হবে, আর না হলে মডিউলাসের মধ্যে আর ভেক্টরকে লিখতে হবে। বোঝা গেল? এখানে এটাও ট্রু, এটা দিয়েও প্রশ্ন আসতে পারে, এটা দিয়েও প্রশ্ন আসতে পারে, সবাই কিন্তু এই জায়গাটা একটু খেয়াল রাখবে, ঠিক আছে। এটা ভেক্টর রূপ, এটা স্কেলার রূপ। আচ্ছা, এরপরে স্টার মার্ক দিয়ে কি লেখা আছে একটু দেখে নিবি তোরাও, যে তড়িৎ ক্ষেত্রটা বললে একটি ভেক্টর রাশি, অবশ্যই ভেক্টর রাশি হবে কারণ এর মান এবং অভিমুখ দুই আছে, এটি একটি ক্ষেত্র ভেক্টর, তাহলে ক্ষেত্র প্রাবল্যকে আমরা বলি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে আমরা ক্ষেত্র ভেক্টর বলবো, ঠিক আছে। এবার এর একক আর মাত্রা, তাহলে ক্ষেত্র প্রাবল্যের একক এবং মাত্রা। আচ্ছা, একটা কথা এখানে তোদের বলেছিলাম যে দুটো আধানের মধ্যবর্তী বলের মান ক্ষেত্র প্রাবল্যের মাধ্যমে নির্ণয় করা যায়। কি করে করা যায় একটু পরে দেখছি আমরা, তার আগে এই পয়েন্টটা আমরা একটু আলোচনা করে নিচ্ছি, একক আর মাত্রা। আচ্ছা, বলেছে উৎস আধান ধনাত্মক হলে ক্ষেত্র প্রাবল্য বহির্মুখী, আছে একটা দুটো পয়েন্ট লেখা আছে, উৎস আধান ধনাত্মক হলে ক্ষেত্র প্রাবল্য বহির্মুখী, উৎস আধান ঋণাত্মক হলে ক্ষেত্র প্রাবল্য অন্তর্মুখী। ধরেন এখানে উৎস আধান ধনাত্মক, এর একটা ক্ষেত্র আছে, আর এই ক্ষেত্রের মধ্যে একটা একক ধনাত্মক আধানকে রাখা আছে এখানে +1, বলা হচ্ছে যে এখান থেকে ক্ষেত্র প্রাবল্য অভিমুখ হবে বহির্মুখী, মানে বাইরের দিকে হবে। এটা যদি +1 থাকে তাহলে বাইরের দিকে ক্ষেত্র প্রাবল্য হবে। বোঝা গেল? আমরা জানি এমনিতেও ধনাত্মক আধান থেকে ক্ষেত্র প্রাবল্য বাইরের দিকে যায়, আর যদি এটা -q হয় তাহলে এরও একটা ক্ষেত্র থাকবে, এই ক্ষেত্রের মধ্যে যদি আমরা +1 আধানকে রাখি একক ধনাত্মক আধানকে, তাহলে এখানে ক্ষেত্র প্রাবল্য কিন্তু উল্টো দিকে হবে, মানে এটা অ্যারোটা এই দিকে না গিয়ে এই দিকে আসবে, তাহলে এখানে তখন অ্যারো হবে এইদিকে। এখানেও দিতে পারি, এইভাবেও দেখানো যায় অথবা এইভাবেও দেখানো যায়, ঠিক আছে। এটা হবে কি, আশা করি বোঝা গেল। এবার যদি উৎস আধান ঋণাত্মক হয় তাহলে অন্তর্মুখী হবে, উৎস আধান ধনাত্মক হলে বহির্মুখী হবে, ঠিক আছে। এবার একক আর মাত্রাকে যদি আমরা দেখতে চাই তাহলে এইভাবে লিখবো, একক ও মাত্রা। আচ্ছা, আমাদের সমীকরণ ছিল ই ইকুয়াল টু 1/4πε0 q/r², সরি স্মল কিউ না ক্যাপিটাল কিউ হবে। আচ্ছা, স্মল কিউ দিয়েও যদি লিখি তাহলেও মনে রাখতে হবে যে এই কিন্তু সবসময় উৎস আধান হবে, আমি এখানে এই জায়গাটাতেও লিখে দিচ্ছি যাতে ভুল না হয়, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা, সবসময় এই আধান হবে উৎস আধান, কখনোই এটা পরীক্ষাধীন আধান বা টেস্ট চার্জ হবে না, মনে থাকবে। আচ্ছা, এটাই এখানে লিখবো যে q/r² হলো, এইখানে একটা জিনিস তোরা খেয়াল কর, এই সমীকরণটা কিভাবে আসতে পারে, যেমন কুলম্বের সূত্র আমরা জানি যে F ইকুয়াল টু 1/4πε0 ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই r², ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই r²। কেন আমি এইভাবে দেখাচ্ছি, ধর সাপোজ এখানে একটা ক্যাপিটাল কিউ মানে প্লাস কিউ উৎস আধান আছে, এর একটা ক্ষেত্র আছে, এই ক্ষেত্রের মধ্যে এখানে একটা স্মল কিউ আধানকে রাখা আছে, এই অবস্থানে একটা প্লাস স্মল কিউ আধানকে রাখা আছে, তাহলে এদের মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করবে, বিকর্ষণ বল মানে তো বাইরের দিকেই হবে, তাই না, যাকে আমরা বলি ক্ষেত্র প্রাবল্য, সেটা আমি পরে আসি, আপাতত এই বিকর্ষণ বলটাকে আমরা নির্ণয় করছি। দেখ, তাহলে কিউ আধানের ওপর এই আধান দ্বারা বিকর্ষণ বল, আমি ভাষায় লিখে দিচ্ছি বুঝতে সুবিধা হবে, যে স্মল কিউ
আধানের ওপর বিকর্ষণ বল। F equal 1/4πε0, শূন্য মাধ্যমের ক্ষেত্রে অবশ্যই ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই আর স্কয়ার, যদি এই দূরত্বটা আর হয়, যেটা আমি এখানে লিখলাম ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই আর স্কয়ার, তাহলে প্লাস স্মল কিউ আধানের উপর বিকর্ষণ বল, এটা যদি একক আধানের উপর আমরা লিখতে চাই, একক আধানের উপর ঐকিক নিয়মের অঙ্ক বিকর্ষণ বল, ঐকিক নিয়মে এটাকে আমরা কি বলতে পারি, তাহলে কিউ আধানের উপর যদি এই বল প্রযুক্ত হয় তাহলে একক আধানের উপরে কিউ দিয়ে ভাগ করতে হবে, সুতরাং এটা হয়ে যাবে F/Q। তার মানে এখান থেকেও কাটাকাটি চলে যাবে, 1/4πε0 শুধু ক্যাপিটাল কিউ বাই আর স্কয়ার হবে। আর যে এটা আমি লিখবো, দেখ তোরা মিল পাচ্ছিস, এটা ক্ষেত্রফল বললো না, তার মানে কুলম্বের বলকে ওই টেস্ট চার্জ দিয়ে, এটাকে তখন টেস্ট চার্জ বলবো, কারণ টেস্ট চার্জ দিয়ে ভাগ করা মানে তো একক আধানের উপর বিকর্ষণ প্রযুক্ত বল, তাহলে এফ মানে প্রযুক্ত বল বাই পরীক্ষাধীন আধান, তাহলেই আমরা পাবো হচ্ছে ক্ষেত্র প্রাবল্য। দেখ ক্ষেত্রফল সমীকরণ চলে এসছে, তাহলে আমরা এখান থেকেও লিখতে পারি যে সুতরাং এটা মনে রাখতে হবে তোদের, E ইকুয়াল টু F/Q। কেন মনে রাখতে হবে, এখান থেকে ক্ষেত্র প্রাবল্যের একক লেখাটা অনেক সোজা। দেখ ক্ষেত্রফল ইকুয়াল টু তড়িৎ বল বাই আধান, তা আমরা যদি একক লিখতে পারি এখান থেকে যদি আমরা একক লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি, এটাকে এদিকে করে দিচ্ছি, তাহলে একক কি হবে, E ইকুয়াল টু উপরে হচ্ছে নিউটন, নিচে হচ্ছে আধানের একক কুলম্ব, তাহলে এটা হয়ে যাবে নিউটন কুলম্ব ইনভার্স, এটা হয়ে গেল আমাদের একক, বোঝা গেল একক। আর যদি মাত্রা লিখতে হয় তাহলে ই এর মাত্রা থার্ড ব্র্যাকেটে, উপরে হচ্ছে বল, বলের মাত্রা আমরা সবাই জানি, অনেকবার করা হয়েছে আমাদের, বলের মাত্রা হচ্ছে mL/t-2, আর নিচে হচ্ছে কিউ মানে হচ্ছে কুলম্ব, মানে I/t, তাহলে এর মাত্রা দাঁড়াচ্ছে mL/t-3I-1, এই হচ্ছে মাত্রা, এটা গেল আমাদের একক, আর এই হচ্ছে আমাদের মাত্রা। ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এই গেল মাত্রা mL/t-3I2, mL/t-3 এটা মনে রাখতে হবে। ঠিক আছে, ক্লিয়ার হলো তাহলে? আচ্ছা এরপরে, আচ্ছা এসআই একক কোন লেখা আছে আমি একটু পিডিএফ থেকে বলে দিচ্ছি, ওই E ইকুয়াল টু F/Q, এটা একটু মনে রাখবো। তাহলে E ইকুয়াল টু F/Q, এখানে কিন্তু Q মানে পরীক্ষাধীন আধান, এখানে Q মানে পরীক্ষাধীন আধান, এই Q মানে পরীক্ষাধীন আধান, ঠিক আছে, পরীক্ষাধীন আধান। আর এটা এখানে যখন আমরা ওই ক্ষেত্রফলের সমীকরণ লিখছি ওখানে কিন্তু এটা উৎস আধান, সমীকরণের ক্ষেত্রে উৎস আধান, আর যখন আমরা F/Q আকারে লিখবো ওখানে এটা পরীক্ষাধীন আধান, এটা উৎস আধান। এটা উৎস, তাহলে কোথায় উৎস আধান লিখতে হবে আর কোথায় পরীক্ষাধীন আধান লিখতে হবে বোঝা গেল আশা করি। যখন E ইকুয়াল টু সমীকরণ আকারে লিখবো, মানে নর্মাল দূরত্ব দিয়ে, তখন আমরা কিন্তু উপরে সবসময় উৎস আধানকে লিখবো, কিন্তু যখন বলকে ভাগ করব তখন সেখানে পরীক্ষাধীন আধান দিয়ে ভাগ করতে হবে, কারণ এটা ভাগ করলে তবেই আলটিমেটলি এই উত্তরটা আসবে। ঠিক আছে, আচ্ছা ওখানে সিজিএস পদ্ধতিতে লেখা আছে এককগুলো, তাহলে এসআই পদ্ধতিতে একক দাঁড়াচ্ছে আমাদের এসআই পদ্ধতিতে একক দাঁড়াচ্ছে হচ্ছে নিউটন পার কুলম্ব, নিউটন কুলম্ব ইনভার্স। তাহলে সিজিএস আমাদের লেখা উচিত ডাইন ইন্টু ইএসি মানে স্ট্যাট কুলম্ব, সোজা কথা হচ্ছে স্ট্যাট কুলম্ব টু দি পাওয়ার -1, বা আমরা জানি সিজিএস এ আবার ইএসইউ আধান লেখা যায়, এটা -1, বোঝা গেল? এটাকে আমরা অবলিক দিয়ে বা পাওয়ার দিয়েও লিখতে পারি। আচ্ছা আমাদের যেটা মনে রাখতে হবে অঙ্ক করার জন্য, যেটা আমরা একটু আগেই দেখালাম, যে E ইকুয়াল টু F/Q মানে বল বাই পরীক্ষাধীন আধান, তাহলে এখান থেকে বল তড়িৎ বল, এটা F ইকুয়াল টু E ইন্টু Q, সব থেকে বেশি ইম্পর্টেন্ট ফর্মুলা,
এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। স্থির তড়িতের ক্ষেত্রে, স্থির তড়িতের ক্ষেত্রে তড়িৎ বল, যদি কোথাও তড়িৎ বল নির্ণয় করতে বলে, এখন থেকে এটাই মনে রাখবো, তড়িৎ বল নির্ণয় করতে বলে ক্ষেত্র প্রাবল্যকে পরীক্ষাধীন আধান দিয়ে গুণ করা হবে। ক্ষেত্র প্রাবল্য, ক্ষেত্র প্রাবল্য ইনটু পরীক্ষাধীন আধান। মনে থাকবে, এটাতে অনেক শর্ট কোশ্চেন আসে কিন্তু। পরীক্ষাধীন আধান, এই ফর্মুলাটা মনে রাখতে হবে, যেটা ওখানেও লেখা আছে নিচের দিকে পিডিএফ এর মধ্যে দেখবি সবাই। আচ্ছা, এবারে ক্ষেত্র বলে মাত্রা যেটা একটু আগে বলে দিয়েছি, এম এল টি মাইনাস থ্রি আই মাইনাস ওয়ান। এই যে এখানে লেখা আছে এম এল টি মাইনাস থ্রি আই মাইনাস ওয়ান, সবাই দেখে নিবি একটু পিডিএফ এর মধ্যে। আর স্ট্যাট কুলম্ব আর কুলম্বের মধ্যে সম্পর্ক দেওয়া আছে, দেখ সিজিএস আর এসআই এককের মধ্যে সম্পর্ক। সিজিএস এ এখানে এসআই তে নিউটন পার কুলম্ব, সিজিএস এ ডাইন পার স্ট্যাট কুলম্ব, এদের মধ্যে যদি সম্পর্ক লিখতে হয় তাহলে আমরা লিখতে পারি 1 নিউটন পার কুলম্ব, 1 নিউটন পার কুলম্ব। এটাকে যদি চেঞ্জ করি সিজিএস এ, নিউটনকে আমরা ডাইন লিখবো, তাহলে 1 ইন্টু এটা 10 টু দি পাওয়ার 5 ডাইন হয়ে যাবে। আর 1 কুলম্ব মানে হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 4 স্ট্যাট কুলম্ব। 3 ইন্টু 10 টু দি পাওয়ার 4 স্ট্যাট কুলম্ব। সবাইকে আমি সিজিএস এ কনভার্ট করে দিলাম, ঠিক আছে? তাহলে এটা 1/3 মানে হচ্ছে এটা কত হচ্ছে তাহলে, মাইনাস 10 টু দি পাওয়ার 5 আর 10 টু দি পাওয়ার 4 মাইনাস। আচ্ছা, এটাকে এরকম করে লিখতে পারি, তাহলে উপরে গেলে 10/3, তাই না? 9 পার স্ট্যাট কুলম্ব, 1 নিউটন পার কুলম্ব। বোঝা গেল? 10/3 মানে 3 পয়েন্ট সামথিং, 3.33 এরকম করে চলবে, তাই না? 10 টু দি পাওয়ার 4। হ্যাঁ, আর অনেক সময় বইয়ের মধ্যে বেশিরভাগ এটা লেখা থাকে এখান থেকে যে 1 ডাইন পার ইএসি, এইভাবে লেখা থাকে অনেক সময়, ঠিক আছে? 1 ডাইন পার স্ট্যাট কুলম্ব ইকুয়াল টু 3 ইন্টু, আচ্ছা এটাকে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 4। আচ্ছা, এই ক্যালকুলেশন একটু তোরা দেখে নে, এখানে আমি একটু চেক করে নিচ্ছি। হ্যাঁ, এই জায়গাটা দেখ, এইখানে এটা 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ছিল, তাই না? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9, 10 টু দি পাওয়ার 9। তাহলে এবার ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাবে এটাকে মুছে দিচ্ছি, 1/3 ইন্টু 10 টু দি পাওয়ার 4 হয়ে যাবে। তাহলে 1 নিউটন পার কুলম্ব ইকুয়াল টু 1/3 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ডাইন পার স্ট্যাট কুলম্ব। উল্টোটাও আসতে পারে যে 1 ডাইন পার স্ট্যাট কুলম্ব ইকুয়াল টু 1 ডাইন পার স্ট্যাট কুলম্ব ইকুয়াল টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 4 নিউটন পার কুলম্ব। এই হচ্ছে ক্ষেত্র প্রাবল্যের সিজিএস আর এসআই এককের মধ্যে সম্পর্ক। এটা দিয়েও শর্ট কোশ্চেন আসতে পারে, তো তোরা সবগুলোই খেয়াল রাখবি একটু একটু করে। আচ্ছা, তারপরে স্টার মার্ক দিয়ে লেখা আছে, ওটা একটু বলে দিচ্ছি যে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ হবে পরীক্ষাধীন আধানের ওপর ক্রিয়াশীল বলের অভিমুখ। তাহলে পরীক্ষাধীন আধানের উপর যে বল প্রযুক্ত হচ্ছে তার অভিমুখ যেদিকে হবে সেদিকেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ হবে। এটা আমরা একটু আগেই এখান থেকেও বুঝতে পারি, আমি ছবি দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখ, এটা ধর প্লাস কি উৎস আধান, এটা হচ্ছে ক্ষেত্র, এখানে একটা পরীক্ষাধীন আধান আছে, এখানে এটা +1। তো যদি +1 হয়, এটা যদি উৎস আধান ধনাত্মক হয়, তাহলে ক্ষেত্র বলের অভিমুখ কিন্তু প্লাস প্লাসকে বিকর্ষণ করবে, আর ক্ষেত্র প্রাবল্য তাহলে বাইরের দিকেই হবে, তাই না? আমরা জানি ধনাত্মক আধান থেকে বাইরের দিকে হয়, তাহলে বাইরের দিকে, আর বিকর্ষণ বল এইদিকে। কিন্তু যদি এইটা মাইনাস উৎস আধান যদি মাইনাস ক্যাপিটাল কিউ হয়, উৎস আধান যদি মাইনাস ক্যাপিটাল কিউ হয়, দেখ এখানে এটা যদি মাইনাস করে দিই আমি, মাইনাস ক্যাপিটাল কিউ, তাহলে কিন্তু এটা উল্টো হয়ে যাবে, তাই না? তখন এটা আর হবে না, এই অভিমুখটা এইদিকে না হয়ে মাইনাস তো প্লাসকে আকর্ষণ করে, তখন এইদিকে আমাকে ছবি আঁকতে হবে, এইদিকে। তখন এটা ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ, আর আমরা জানি আকর্ষণ বল তো এইদিকেই হবে। তাহলে পরীক্ষাধীন আধানের উপরে যে বল যেদিকে হবে ক্ষেত্র প্রাবল্যের অভিমুখও সেই দিকেই হবে। এটা আমরা বুঝতে পারি এই সমীকরণ থেকেও, যে E = F/Q, তার মানে F এর অভিমুখ যেদিকে হবে, Q তো স্কেলার রাশি, F হচ্ছে ভেক্টর রাশি, বল ভেক্টর রাশি, ক্ষেত্র প্রাবল্য ভেক্টর রাশি, তাহলে বলের অভিমুখ যেদিকে হবে ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ কিন্তু সেই দিকেই হবে। এখান থেকেও আমরা এটা বুঝতে পারি। বোঝা গেল? আশা করি সবারই ক্লিয়ার হচ্ছে।
আচ্ছা, ঠিক। এরপরে নেক্সট টার্মকে আমরা দেখবো যে কি লেখা আছে, তড়িৎ ক্ষেত্রফলের অপর একটি একক হলো ভোল্ট পার মিটার। এটা তোরা একটু মনে রাখিস, আমরা যখন তড়িৎ বিভব করবো তখন এই এককটা সম্পর্কে আরো ভালো করে জানতে পারবো। ক্ষেত্রফলের আরেকটি একক, এটা হবে হচ্ছে ভোল্ট পার মিটার, ভোল্ট ইন্টু মিটার ইনভার্স -1, মানে ভোল্ট পার মিটার। এটাকে আমরা ভোল্টকে আমরা ভি বলি, মিটারকে এম বলি, তাহলে ভোল্ট মিটার ইনভার্স। বোঝা গেল? এইভাবে লেখা হয়, এটা অথবা এটা। এটা মনে রাখিস, আমরা যখন তড়িৎ বিভব করবো তখন এই সম্পর্কে আরো ভালো করে ব্যাখ্যা করবো। আচ্ছা, যদি কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে, আচ্ছা একটা জিনিস আমরা আপাতত এইভাবে মনে রাখবো, তাহলে তোদের অঙ্ক করতেও সুবিধা হবে। ক্ষেত্রফল সবসময় ধনাত্মক আধান থেকে শুরু হয়, ঠিক আছে? ধনাত্মক আধান থেকে বাইরের দিকে আর ঋণাত্মক আধানের মধ্যে। তাহলে ধর কোথাও ক্ষেত্রফল এরকম করে আঁকা আছে, এখানে একটা ক্ষেত্রফল আঁকা আছে। আমরা কি জানি ধনাত্মক আধান থেকে বাইরের দিকে আর ঋণাত্মক আধানের ভেতরের দিকে, তাই না? তার মানে যখনই এরকম করে আমি অ্যারো দেবো তখন তোরা মনে মনে একদম ধরে নিবি তাহলে এই দিকে নিশ্চয়ই কোনো ধনাত্মক আধান আছে, ওই জন্যই ক্ষেত্রফল ওই দিকে যাচ্ছে। এটা ক্ষেত্রফল বললো ই, এটা ক্ষেত্রফল বললো ই। আর নিশ্চয়ই এই দিকে কোন আধান আছে বলতো? ঋণাত্মক আধান আছে, কারণ আমরা জানি ক্ষেত্রফল ধনাত্মক আধান থেকে বাইরের দিকে যায় আর ঋণাত্মক আধানে প্রবেশ করে, ঠিক? আচ্ছা, এর ভিতরে যদি কোনো আধানকে আমরা রাখি, সাপোজ ধর -q আধানকে রাখলাম আর +q আধানকে রাখলাম, তোরা বলতে পারবি যে কোন আধানের উপর কোন দিকে বল প্রযুক্ত হবে? বল তো প্রযুক্ত হবে, কত কত বল প্রযুক্ত হবে এখান থেকে আমরা জানি যে কোনো q আধানের উপরে EQ পরিমাণ বল প্রযুক্ত হয়, তড়িৎ বল, তাই না? E ইন্টু কিউ। তাহলে ক্ষেত্রফল এখানে দেওয়া আছে, এই -q +q দেওয়া আছে। -q হচ্ছে প্লাস মাইনাসকে আকর্ষণ করবে, মাইনাস মাইনাসকে বিকর্ষণ করবে, তখন এই দিকে একটা বল প্রযুক্ত হবে। তো যদি এখানে এই আধান থাকে, -q আধান থাকে, তাহলে এই দিকে একটা QE পরিমাণ বল কিন্তু অনুভূত হবে। তার মানে ঋণাত্মক আধান ক্ষেত্র প্রবলের মধ্যে ক্ষেত্র প্রবলের বিপরীত দিকে মুভ করে, আর ধনাত্মক আধান যেহেতু, তাহলে ও মাইনাসকে আকর্ষণ করবে, তার মানে এই দিকে একটা বল অনুভব করবে, সেই একই QE পরিমাণ। তাই এখান থেকে বলার উদ্দেশ্য এটাই যে কোনো ক্ষেত্র প্রবলের মধ্যে ঋণাত্মক আধান ক্ষেত্র প্রবলের বিপরীত দিকে যাবে বা বল অনুভব করবে, আর ধনাত্মক আধান ক্ষেত্র প্রবল বরাবর যাবে অথবা বল অনুভব করবে। ওটাই লেখা আছে ভাষায়, যে কোনো তড়িৎ ক্ষেত্রে ধনাত্মক আধান রাখা হলে তারা ক্ষেত্র প্রবল বরাবর QE পরিমাণ বল অনুভব করবে, এবং কোনো ঋণাত্মক আধান রাখা হলে তারা ক্ষেত্র প্রবলের বিপরীত দিকে QE পরিমাণ বল অনুভব করবে। বোঝা গেল? ছবিটা দেওয়া আছে, দেখে নিবি। আর কোথাও ক্ষেত্র প্রবল আঁকা আছে এরকম তীর চিহ্ন দিয়ে, তাহলে যেদিকে তীর চিহ্ন আছে ওইদিকে মাইনাস হবে, আর যেদিকে নেই সেটা উল্টো দিকে প্লাস হবে। যদি একেই আমি এইভাবে আঁকতাম তাহলেও কোনো ব্যাপার ছিল না, একই রকম ঘটনাই ঘটতো। যদি আমি উল্টো করে আঁকতাম আর কি, তীর চিহ্ন, এই যে তীর চিহ্ন যেটা আমি দেখাচ্ছি এখানে, একে যদি আমি উল্টো করে আঁকতাম, এই ছবিতে দেখ সবাই, এখানে যদি আমি এই তীর চিহ্নকে ওই দিকে না দিয়ে, এই তীর চিহ্নকে এই দিকে না দিয়ে এই দিকে দিতাম, যদি এই দিকে দিতাম, তাহলে তখন এই প্লাস গুলো এখানে হতো না, তখন এখানে আমাকে মাইনাস লিখতে হতো, এদিকে মাইনাস থাকবে আর এদিকে প্লাস থাকবে। তাহলে আগে এটা মুছে দিই, এই বরাবর প্লাস থাকবে, এখানে সব প্লাস থাকবে। বোঝা গেল? তখন এই প্লাস আবার তাহলে উল্টো দিকে হয়ে যাবে, তখন এই প্লাস এদিকে থাকবে না, এই প্লাসকে তখন এই দিকে দিতে হবে, এই প্লাসকে মুছে দিই, এই -q তখন উল্টো দিকে বল অনুভব করবে, এ অনুভব করবে এই দিকে, এ অনুভব করবে এই দিকে, এই হচ্ছে ব্যাপার। এটাও QE, এখানেও QE, তাহলে Q পরিমাণ আধান E ক্ষেত্র প্রবলের মধ্যে QE পরিমাণ তড়িৎ বল অনুভব করবে, এটা কিন্তু এখন থেকে মনে রাখতে হবে। এই ছিল আমাদের ছবি। তারপরে স্টার মার্ক দিয়ে লেখা আছে তড়িৎ ক্ষেত্রে কোনো আধানের উপর ক্রিয়াশীল বল আধানের ভরের উপর নির্ভর করে না। খুব ইম্পর্টেন্ট, এই যে বলের পরিমাণটা আমরা লিখলাম, মানে সোজা কথা ক্ষেত্র প্রবলের মান যে লিখলাম আমরা, E = 1/4πε0 ক্যাপিটাল Q/r²। এখানে কোথাও এম আছে, কোথাও ইলেকট্রনের ভর বা কোনো আধানের ভরের কথা উল্লেখ নেই, তাহলে এই কিন্তু ভর নিরপেক্ষ, সবসময় মনে রাখতে হবে এটি আধানের ভর নিরপেক্ষ। বোঝা গেল? আধানের ভর নিরপেক্ষ, ভরের উপর নির্ভর করে। আবার যেহেতু ওই কুলম্বের সূত্র যখন পড়েছিলাম তখন এটাও আমরা পড়েছিলাম যে E proportional to 1/r², এই F proportional to 1/r², তাই না? ব্যস্ত বর্গের সূত্র। একইভাবে দেখলাম E proportional to 1/r²। তো এর সাথে গ্রাফেরও গ্রাফ আসতে পারে 1/r², যদি এরকম আসে কি বলতে পারি, দুভাবে কিন্তু কোশ্চেন আসে, এটা খুব সাবধানে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে r এর বর্গের ব্যস্তানুপাতিক, মনে থাকবে,
একটা এইভাবে আসতে পারে প্রশ্ন। আর 1/r² এর সমানুপাতিক কিন্তু, তো এবার তোদের দেখে নিতে হবে ভালো করে কোশ্চেনে কিভাবে বলা আছে। যদি বলে আর এর সাথে কেমন সম্পর্ক, তাহলে আর এর বর্গের ব্যস্তানুপাতিক। যদি বলে 1/r² এর সাথে কেমন সম্পর্ক, তাহলে সমানুপাতিক কিন্তু ই এর সম্পর্ক, হ্যাঁ আর এর বর্গের ব্যস্তানুপাতিক 1/r² সমানুপাতিক। ক্লিয়ার? এই কারণ বললাম কারণ এর উপরে কিন্তু লেখচিত্র আসে, আমরা পরের পেজে দেখবো পিডিএফ এ, ওখানে কিন্তু লেখচিত্র দিয়ে ভালো করে দেখানো আছে, তাই না? যদি আমরা ই আর আর এর মধ্যে দেখি তাহলে এদিকে ক্ষেত্র প্রাবল্য, এদিকে হচ্ছে r², তাহলে r² এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক বা আর এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, গ্রাফটা কিন্তু এইভাবে নামবে, প্যারাবোলিক, অধিবৃত্তাকার, ঠিক আছে? আর যদি 1/r² এর সাথে করি, এটা হচ্ছে এর গ্রাফ, আর যদি 1/r² এর সাথে করি তাহলে সমানুপাতিক সম্পর্ক। আর আমরা জানি সমানুপাতিক সম্পর্ক হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা হয়, তাই না? এদিকে ই, এদিকে 1/r², এটা কিন্তু মূল বিন্দুগামী সরলরেখা হবে, একদম এখান থেকে যাবে স্ট্রেট এরকম। বোঝা গেল? সেখানে তীর চিহ্নটা শুধু দেবো না, ঠিক ক্লিয়ার? এটা হচ্ছে এর গ্রাফ। দুরকম গ্রাফ দিয়ে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এবার বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে ক্ষেত্রফলগুলো আছে, পরের পয়েন্ট একদম সেম, এখানে আলাদা করে আর কিছু বলার নেই। কোনো একটা বিন্দু আধান আছে কোথাও, তার ক্ষেত্রফল সমীকরণ হবে সেই একই 1/4πε0 q/r², 1/4πε0 q/r²। যদি উৎস আধান ধনাত্মক হয় তাহলে ক্ষেত্রফল হলো বহির্মুখী, যদি উৎস আধান ঋণাত্মক হয় তাহলে ক্ষেত্রফল হলো অন্তর্মুখী হবে। দেখে নিবি ছবি থেকে। আর যেটা আমি এখানে একটু স্পেশালাইজ করবো যে শূন্য মাধ্যমে আর বা বায়ু মাধ্যমে এসআই পদ্ধতিতে, ঠিক আছে? এসআই সব এসআই, আপাতত যা দেখাবো এসআই পদ্ধতি দেখাচ্ছে। দিয়ে এখানে ই ইকুয়াল টু কি দাঁড়াবে, 1/4πε0 ক্যাপিটাল Q/r²। বোঝা গেল? আর যদি যে কোনো মাধ্যম হয়, যদি এটাকেই আমরা যে কোনো মাধ্যম লিখি তাহলে একটু চেঞ্জ হবে। এসআই পদ্ধতিতেই যে কোনো মাধ্যমে যদি হয় তাহলে এটা হয়ে যাবে ই ইকুয়াল টু 1/, তখন ε0 হবে না, এপসাইলন হয়ে যাবে, ঠিক আছে? Q/r², মনে থাকবে। আর এটা গেল হচ্ছে এসআই তে, এটাও এসআই। যদি সিজিএস এ লিখতে হয় তাহলে আর 1/4πε0 আসবে না, মানে 1/k আসে। যদি সিজিএস এ লিখতে হয়, এখানে লিখে দিচ্ছি আমি পুরোটাই। যদি সিজিএস লিখতে হয় তাহলে 1/4πε0 আসবে না, মনে আছে তো? যদি শূন্য বা বায়ু মাধ্যম হয় তাহলে এখানে কিচ্ছু আসবে না, শুধু এইটুকুই থাকবে, এই Q/r²। কারণ 1/k আসে, মনে করে দেখ এখানে একটা 1/কাপ্পা আসে, তাই না? 1/কাপ্পা, আর আমরা জানি 1/কাপ্পা হচ্ছে 1, তাহলে এটা শুধুমাত্র Q/r², শূন্য মাধ্যমের ক্ষেত্রে। আর যদি যে কোনো মাধ্যম হয় তাহলে এখানে শুধুমাত্র 1/কাপ্পা থাকবে, ব্যাস এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার? এটা শুধু সিজিএস হয়ে যাবে, তাই না? তখন আর এসআই থাকবে না, এটা হচ্ছে সিজিএস। সিজিএস, এটাও সিজিএস, সিজিএস। বোঝা গেল? আচ্ছা, আবার সেই আমরা পড়েছিলাম মনে আছে কাপ্পা, কাপ্পা মানে মনে করে দেখ ε/ε0, এটা আমরা পড়েছিলাম না পরাবৈদ্যুতিক ধ্রুবক ε/ε0। আমরা কাপ্পাকে এটাও পড়েছিলাম যখন বল পড়েছিলাম, যে তড়িৎ বল যখন পড়েছিলাম সেটা ছিল আমাদের F0/F, তাই তো নাকি রে? না, F/F0 ছিল, তাই না? হ্যাঁ, F/F0, এটা ছিল F/F0। F/F0 আমাদের ই দিয়ে যদি করি সেম। আচ্ছা, এর উল্টোটা হবে, মনে আছে তো? যে তড়িৎ ভেদ্যতার সাথে, মানে বলের সাথে তড়িৎ ভেদ্যতার সম্পর্ক, মনে করে দেখ F প্রপোর্শনাল টু 1/ε0 ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে এটা উল্টোটা হবে। তাহলে এটা হয়ে যাবে, আগেরটাই আমাদের ঠিক হবে F0/F, কারণ এখান থেকে যখন কোনাকুনি গুণ করব তখন শূন্য মাধ্যমেরটা বেশি হয়, শূন্য মাধ্যমের বল আমাদের বেশি হয়। ঠিক একইভাবে যখন ক্ষেত্র প্রাবল্যের ক্ষেত্রে আমরা লিখবো, একটু ক্ষেত্র প্রাবল্যের জন্য লিখে দিচ্ছি, একটু খেয়াল করো সবাই, যে ক্ষেত্র প্রাবল্যের ক্ষেত্রে E0 শূন্য মাধ্যমের ক্ষেত্রে ধরে নিচ্ছি 1/4πε0, আমি এসআই পদ্ধতিতে দেখাচ্ছি, আর এটা হয়ে যাবে Q/r²। আর যে কোনো মাধ্যমে যদি আমি করি E,
তাহলে এটা হয়ে যাবে 1/4πε, এটা Q/r²। এপসাইলন এবার যদি ভাগ করি, সুতরাং E0/E, যেভাবে আমরা এখানে F0/F করছিলাম, F0/F, তাহলে ইকুয়াল টু কাপ্পা। তাহলে E0/E যদি করি, এখান থেকে খেয়াল কর সবই ক্যান্সেল হয়ে যাবে, শুধু ε/ε0 থাকবে, আর এটা মানেই তো কাপ্পা। তাহলে একইভাবে এখান থেকে ওই সম্পর্কটা আসে যে E0 ইকুয়াল টু কাপ্পা ইন্টু E, অর্থাৎ শূন্য মাধ্যমের ক্ষেত্র প্রাবল্য সব থেকে বেশি হবে যে কোনো মাধ্যমের থেকে, বোঝা গেল? শূন্য মাধ্যমের থেকে যে কোনো মাধ্যমের ক্ষেত্র প্রাবল্য বেশি হবে, যেমন বল বেশি তাই ক্ষেত্র প্রাবল্য বেশি, অথবা এই সমীকরণটিও মনে রাখতে হবে আমাদের যে E ইকুয়াল টু E0/কাপ্পা। ওই যে প্রশ্ন ওখানেও যেভাবে আসতো বলের ক্ষেত্রে, এখানেও ঠিক একইভাবেই প্রশ্ন আসবে যে কোনো দুটি আধানকে শূন্য মাধ্যম থেকে যে কোনো মাধ্যমে নিয়ে যাওয়া হলো, বা যে কোনো মাধ্যম থেকে শূন্য মাধ্যমে নিয়ে যাওয়া হলো, তাহলে যে কোনো মাধ্যম থেকে শূন্য মাধ্যমে নিয়ে গেলে কাপ্পা গুণ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বৃদ্ধি পাবে, আর শূন্য মাধ্যম থেকে যে কোনো মাধ্যমে নিয়ে গেলে ক্ষেত্র প্রাবল্য কাপ্পা গুণ হ্রাস পাবে। এখানে কাপ্পা গুণ বৃদ্ধি পাবে, ওখানে কাপ্পা গুণ হ্রাস পাবে, ওটাই লেখা আছে, একটু দেখে নিবি। তার মানে মনে রাখবি শূন্য মাধ্যমে ক্ষেত্র প্রাবল্য সবসময় বেশি হবে যে কোনো মাধ্যমের তুলনায়। আচ্ছা, তারপরে একটা স্টার মার্কের একটা পয়েন্ট লেখা আছে, এটা অনেক সময় শর্ট কোশ্চেনে আসে, এটাও আমরা পরবর্তীতে যখন তড়িৎ বিভব পড়বো বা তড়িৎ বলরেখা পড়বো তখন আমরা আরো ভালো করে বুঝতে পারবো যে একটি গোলকের, সুষম গোলকের কেন্দ্রে বিন্দু আধান রাখা হলে গোলকের তলে প্রতিটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান একই হবে। সুষম গোলকের কেন্দ্রে যদি বিন্দু আধান রাখা হয়, তাহলে বলা হচ্ছে যে তার পরিধির মানে গোলকের তল যেটা, সেই তলের প্রত্যেকটা বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান সমান হবে। কি বলা হচ্ছে যে একটা সুষম গোলক, ধরে নি এখানে একটা গোলক, সুষম গোলক ধরে নিচ্ছি, এই সুষম গোলক এর কেন্দ্রে যদি, এই কেন্দ্র বিন্দুতে যদি +q আধান রাখা থাকে, তাহলে বলেছে এখান থেকে এই দূরত্ব, এই দূরত্ব, এই দূরত্ব, এই দূরত্ব, এই দূরত্ব, এই সবগুলো দূরত্বই সমান হবে, তাই না? এই সবগুলো দূরত্বই কি হবে? সমান হবে, সবগুলোই ব্যাসার্ধ হবে, গোলকের ব্যাসার্ধ। তো বলেছে প্রত্যেকটা ব্যাসার্ধ যদি সমান হয়, আধান তো প্রত্যেক ক্ষেত্রে +q, আমরা জানি E এর সমীকরণ হচ্ছে E ইকুয়াল টু 1/4πε0 Q/r²। Q তো ধ্রুবক হয়ে গেল, এখানে আধান ধ্রুবক, আর এই দূরত্ব মানে ব্যাসার্ধ ধ্রুবক, তাহলে E কি হয়ে যাবে? সমান E ধ্রুবক। কোথায়? এই যে পরিধির উপরে যত বিন্দু আছে, এই প্রত্যেকটা বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান সমান হবে, বোঝা গেল এবার এই গোলকের উপরে প্রত্যেকটা বিন্দুতে। আচ্ছা, পরের পেজে দেখি আমরা, পিডিএফ এর পরের পেজে লেখা আছে নিরবিচ্ছিন্ন আধান বন্টনের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। নিরবিচ্ছিন্ন আধান বন্টন বলতে একটা হয় বিচ্ছিন্ন আধান বন্টন, একটা হয় নিরবিচ্ছিন্ন আধান বন্টন। কেমন বলা হচ্ছে? নিরবিচ্ছিন্ন আধান বন্টন, তিনটে কথা এখানে মনে রাখতে হবে। নিরবিচ্ছিন্ন আধান বন্টন, আচ্ছা কেন এটা পড়বো? কারণ এই কনসেপ্টগুলো কিন্তু খুব ছোট ছোট, খুব ডিটেলস হয়তো বইয়ের মধ্যে থাকে না বা কেউ আমাদের বলে না, কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে খুব কাজে লাগে এই কনসেপ্টগুলো। ঠিক আছে, কি লেখা আছে আমি একটু পড়ে শোনাচ্ছি। যে আমরা জানি কুলম্বের সূত্র বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু আধান যদি বিস্তৃত হয় বা আধানের বন্টন হলে সেক্ষেত্রে তিনটি রাশি নির্ণয় করতে হবে। আমরা তো এটা অবশ্যই জানি যে কুলম্বের সূত্রের ক্ষেত্রে আমরা সবসময় ডায়াগ্রাম এভাবেই আঁকি, যে বিন্দু আধান এটা Q1, এটা Q2, এদের মধ্যবর্তী দূরত্ব r, তাহলে এদের মধ্যে কুলম্বীয় বল হবে 1/4πε0 Q1 Q2/r², আর ক্ষেত্র প্রাবল্য হবে 1/4πε0। যে কোনো একটা আধানকে আমরা উৎস আধান ধরে নিচ্ছি এই দুজনের মধ্যে, আর যে কোনো একটাকে যদি টেস্ট চার্জ বা পরীক্ষাধীন আধান ধরি, তাহলে Q1 কে উৎস ধরে নিচ্ছি, তাহলে Q1/r², তাই না? এটা তো বিন্দু আধানের জন্য প্রযোজ্য ছিল। কিন্তু যদি বিস্তৃত আধান হয়, যেমন বিস্তৃত আধান বলতে এখানে একটা লোহার রড আছে বা ধাতব রড আছে, এর মধ্যে আমরা Q1 আধানকে দিয়ে দিলাম, তো Q1 আধান তো আর এইভাবে থাকবে না, Q1 আধান পুরোটার মধ্যে বিস্তৃত হয়ে যাবে। এখানে বিন্দু আধান কোথায়, তাই না? কিন্তু এর ক্ষেত্রে তাহলে কুলম্বের সূত্র ধরে নিচ্ছি এটা Q1, এখানে একটা জায়গায় Q2 আছে, এখানে Q2 আছে। তাহলে এবার এইটা আটের মধ্যে বল যদি নির্ণয় করতে বলে, তাহলে কিন্তু করা যাবে না কুলম্বের সূত্র দিয়ে, তার কারণ এটা বিন্দু আধান হতে পারে কিন্তু এটা তখন বিন্দু আধান নয়,
এটা তো বিস্তৃত আধান বা একে আমরা বলি বিন্যস্ত আধান, বোঝা গেল? বন্টিত আধান, আধান বন্টন হয়ে গেছে এখানে। এইরকম জায়গার ক্ষেত্রে আমরা বলা হচ্ছে যে 3 রকমের রাশি আমাদের করতে হবে, মানে আধান বন্টন 3 ভাবে হয়। একটা হচ্ছে দৈর্ঘ্য বন্টন, দৈর্ঘ্য বন্টন আমি খুব শর্টকাটে দেখাচ্ছি। আর একটা হয় হচ্ছে আমাদের ক্ষেত্র বন্টন, ক্ষেত্র বন্টনটা অলরেডি আমাদের পড়া, যাকে আমরা বলি আধানের তলমাত্রিক ঘনত্ব। ক্ষেত্র বন্টন। আর একটা হয় আমাদের আয়তন বন্টন, আর একটা আমাদের বলবো আয়তন বন্টন। আয়তন বন্টন, দৈর্ঘ্য বন্টনের ক্ষেত্রে আমাদের এটাকে আমরা বলি দৈর্ঘ্য ঘনত্ব, যেটা নির্ণয় করতে হয় আমাদের বিন্দু আধানের জন্য। তাহলে এখানে যেটা নির্ণয় করতে হবে তাকে আমরা বলি আধানের দৈর্ঘ্য ঘনত্ব। দৈর্ঘ্য ঘনত্ব যাকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করবো, ঠিক আছে? এরা সংজ্ঞাটা একটু পরে লিখে দিচ্ছি। এখানে যেটা পড়বো সেটা হচ্ছে আধানের ক্ষেত্র ঘনত্ব বা তলমাত্রিক ঘনত্ব বলে, আধানের ক্ষেত্র ঘনত্ব বা তলমাত্রিক ঘনত্ব আমরা পড়ে এসেছি না প্রথম চ্যাপ্টারে। একে আমরা সিগমা দিয়ে প্রকাশ করি, এরও সংজ্ঞা লিখে দিচ্ছি। আর এখানে লিখবো আমরা আধানের আয়তন ঘনত্ব। আধানের আয়তন ঘনত্ব, একে আমরা বলি হচ্ছে রো দিয়ে প্রকাশ করি। তাহলে এই 3টে টার্ম আমাদের মনে রাখতে হবে, ল্যামডা, সিগমা, রো। মানে এগুলো কি করে, সংজ্ঞাগুলো কি করে বলা হয়? সংজ্ঞাগুলো একদম সোজা। এটা হচ্ছে একক দৈর্ঘ্যে আধান, একক দৈর্ঘ্যে আধান। কেন এগুলো নির্ণয় করছি? বিন্দু আধানের জন্য। আমাদের কাছে বিন্দু আধান নেই এখন। এটা হচ্ছে একক ক্ষেত্রফলে আধান, একক ক্ষেত্রফলে আধান। আর এটা হচ্ছে আমাদের, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছিস কি হবে, এটা হয়ে যাবে একক আয়তনে আধান, একক আয়তনে আধান, ঠিক আছে? তাহলে দেখ, এবার যদি এখানে একটা লোহার রড হয় এরকম, এর মধ্যে আমরা Q1 প্লাস কিউ আধান দিলাম, তাহলে প্লাস এখানে বন্টিত হয়ে গেল। যেখানে এই দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য কারণ ধরলাম এল, এই দৈর্ঘ্য কারণ ধরলাম ক্যাপিটাল এল। তাহলে আমরা সুতরাং লিখবো এখানে, সুতরাং ল্যামডা ইকুয়াল টু, সুতরাং ল্যামডা ইকুয়াল টু যে একক দৈর্ঘ্যে আধান, তার মানে এল দৈর্ঘ্যে আধান হচ্ছে কিউ, ঐকিক নিয়মের অঙ্ক, এল দৈর্ঘ্যে কিউ, তাহলে একক দৈর্ঘ্য হচ্ছে কিউ বাই এল। একদম মনে রাখতে হবে এটা, ঠিক আছে? এখান থেকে ধর এটা একটা ক্ষেত্রফল, মানে এরকম একটা প্লেন শিট ধরে নেই, এই ক্ষেত্রফলের মধ্যে আধান দেওয়া আছে প্লাস কিউ, তাহলে এটাও এখানে ছড়ানো থাকবে, ছড়ানো থাকবে। এর ক্ষেত্রফল ধরে নিচ্ছি এ, তাহলে এ ক্ষেত্রফলে আধান হচ্ছে কিউ, তাহলে একক ক্ষেত্রফলে কত হবে? একে আমরা সিগমা দিয়ে প্রকাশ করে, অলরেডি পড়া আছে আমাদের, সিগমা ইকুয়াল টু কিউ বাই এ। খুব ইম্পর্টেন্ট, কিন্তু প্রত্যেকটা টার্ম খুব ইম্পর্টেন্ট, অঙ্কের ক্ষেত্রে সব থেকে বেশি কাজে লাগে। আর কোনো একটা ঘনত্ব ধরে নিচ্ছি, ঘনক, এরকম একটা ঘনক আছে এখানে, ধরে নেই ঘনক, এই ঘনকের মধ্যে প্লাস কিউ আধান দেওয়া আছে, এখানে প্লাস কিউ আধান দেওয়া আছে, তাহলে এই এও ছড়িয়ে থাকবে সব জায়গার মধ্যে, বাইরের পৃষ্ঠে সব জায়গায় ছড়িয়ে থাকবে, তাই না? সব জায়গায় ছড়ানো থাকবে এইভাবে। তো এখানেও বলে দিচ্ছি এর আয়তন ধরে নে ভি, তাহলে ভি আয়তনে আধান হচ্ছে ক্যাপিটাল কিউ, একক আয়তনে কত হবে? একে আমরা রো দিয়ে প্রকাশ করি, তাহলে রো ইকুয়াল টু কিউ বাই ভি। সবগুলো সমীকরণে আশা করি বোঝা যাচ্ছে। তাহলে একক দৈর্ঘ্যে আধান, একক ক্ষেত্রফলে আধান, একক আয়তনে আধান, বোঝা গেল? কেন এটা বের করলাম? এখান থেকে আমরা বিন্দু আধানটা বার করতে পারবো। বিন্দু আধান মানে খুব ক্ষুদ্র আধান, তা একক দৈর্ঘ্য মানে খুব ক্ষুদ্র দৈর্ঘ্য, যদি ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য বের করা হয় তাহলে কিভাবে লিখতে হয় দেখ, তোরা অবশ্যই পারবি এটা। তাহলে ক্ষুদ্র দৈর্ঘ্যের আধান, ওকে আমরা এরকম করে বলবো ল্যামডা ইকুয়াল টু, সবগুলোকে ক্ষুদ্র হিসেবে নেব, তার মানে ডি কিউ বাই ডিএল, বোঝা গেল? এখান থেকে আমরা আধান বের করতে পারবো, দেখ ডি কিউ ইকুয়াল টু ল্যামডা ইন্টু ডিএল। এই ফর্মুলাগুলো আমাদের কাজে লাগে খুব, ল্যামডা ইন্টু ডিএল, বোঝা গেল? এখানে আমরা লিখতে পারি তাহলে ক্ষুদ্র ক্ষেত্রফলে আধান, ক্ষুদ্র ক্ষেত্রে আধান, ক্ষুদ্র ক্ষেত্রে আধান, তার মানে এটাকে লিখতে পারি সিগমা ইকুয়াল টু ডি কিউ বাই ডিএ, ক্ষুদ্র ক্ষেত্রফল নিচ্ছি, তাহলে এখান থেকে লিখতে পারি ডি কিউ ইকুয়াল টু সিগমা ডিএ।
এটাও একটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। এখান থেকে লিখতে পারি আমরা ক্ষুদ্র আয়তনে আধান, ক্ষুদ্র আয়তনে আধান, তাহলে একে লিখতে পারি রো ইকুয়াল টু ডি কিউ বাই ডিভি। এখান থেকে ডি কিউ ইকুয়াল টু রো ডিভি। এইভাবে আমরা কিন্তু বিন্দু আধানকে বার করতে পারি। যদি দৈর্ঘ্য বন্টন হয় তাহলে এইভাবে লিখবো আধানকে ডি কিউ ইকুয়াল টু ল্যামডা ডিএল। যদি ক্ষেত্র বন্টন হয় তাহলে লিখবো ডি কিউ ইকুয়াল টু সিগমা ডিএ। আর যদি আয়তন বন্টন হয় তাহলে ডি কিউ ইকুয়াল টু রো ডিভি। বোঝা গেল? এইভাবে আমরা বন্টন করি। আর এদের ক্ষেত্রে যদি আমাদের ক্ষেত্র প্রাবল্য হোক বা কুলম্বীয় বল হোক, যদি যেটাই নির্ণয় করতে হোক, তাহলে আমরা কিন্তু এইভাবে সেখানে মানগুলো বসাতে পারবো। যেরকম আমি একটা উদাহরণ দিচ্ছি, তোদের পরে দেখবি উদাহরণগুলো লেখা আছে। দৈর্ঘ্য বন্টনের ক্ষেত্রে কিভাবে বার করবো, ক্ষেত্র বন্টনের ক্ষেত্রে কি করে বার করবো, আর আয়তন বন্টনের ক্ষেত্রে কি করে বার করবো, তিনটের ক্ষেত্রেই দেওয়া আছে। তো তিনটের ক্ষেত্রেই দেখে নিবি, ঠিক আছে? আমি জাস্ট ফর্মুলাগুলো একটু তোদের বলে দিচ্ছি শর্টকাটে যে কিভাবে এদের লিখতে হয়। যেমন ধর আমি দৈর্ঘ্য বন্টনের জন্য দেখাচ্ছি, দৈর্ঘ্য বন্টন। তো যদি ক্ষুদ্র ক্ষেত্র প্রাবল্য আমাদের নির্ণয় করতে হয়, যেমন আমি এইভাবে দেখাই যে ক্ষুদ্র আধান, ওই যেটা একটু আগে দেখাচ্ছিলাম ডি কিউ, এর জন্য প্রাবল্য কিছু না, একদম কিন্তু খুব সোজা প্রাবল্য। তাহলে ডিই হবে নিশ্চয়, কারণ ক্ষুদ্র আধানের জন্য তো ডিই পুরোপুরি লিখতে পারবো না। ডি ইকুয়াল টু তাহলে কি হবে 1/, এসআইতে লিখি আমরা 4πε0 শূন্য মাধ্যমের ক্ষেত্রে ডি কিউ বাই আর স্কয়ার। এটাই লিখতে হবে ক্ষুদ্র আধান ডি কিউ এর জন্য। এবার যদি সম্পূর্ণ, সুতরাং সমগ্র আধানের জন্য প্রাবল্য, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কিন্তু এটা, তাহলে ডি ইকুয়াল টু ই লিখবো। ই মানে আমরা বলতে পারি ইন্টিগ্রেশন ডি, তাহলে ইন্টিগ্রেশন 1/4πε0 ডি কিউ বাই আর স্কয়ার। এবার এই ডি কিউ এর জায়গায় আমরা কি লিখতে পারি, এই যে যদি এটা দৈর্ঘ্য বরাবর হয়, দৈর্ঘ্য বন্টন বলা আছে, তাহলে ডি কিউ এর জায়গায় লিখবো আমরা ল্যামডা ইন্টু ডিএল। বোঝা গেল? ডি কিউ এর জায়গায় ল্যামডা ইন্টু ডিএল। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/4πε0 কে বাইরে বার করে দিচ্ছি, 1/4πε0, এটা হয়ে যাবে ল্যামডা ডিএল বাই আর স্কয়ার। এবার অঙ্কের ক্ষেত্রে আমাদের যেমন যেমন দরকার পড়বে সেভাবে ক্যালকুলেশন করতে হবে। তো এটা গেল দৈর্ঘ্য বন্টনের জন্য। যদি ক্ষেত্র বন্টনের জন্য করি তাহলে এটা হয়ে যাবে 1/4πε0 সিগমা ডি এ বাই আর স্কয়ার হয়ে যাবে। ক্ষেত্র বন্টনের জন্য লেখা আছে সিগমা ডি এ, বাকি সব তো একই রকম। আর ওখানে হয়ে যাবে আয়তন বন্টনের জন্য রো ডিভি। সবাই একটু পিডিএফ থেকে দেখে নিবি, ওইভাবেই পরপর লেখা আছে। কি বললাম বোঝা গেল? দেখে নিবি কিন্তু, অবশ্যই সবাই দেখে নিবি, অঙ্কের ক্ষেত্রে অবশ্যই কাজে লাগবে কিন্তু এগুলো। পরে ভেক্টর রূপগুলো লেখা আছে, এগুলো ডাইরেক্ট কোয়েশ্চেন, তাই আমি আর ওখানে ডিটেলসে আর কিছু বলারও নেই আমার। আমি পরে নিউমেরিক্যালস গুলোতে চলে আসছি, যে ক্ষেত্র প্রাবল্যের মাধ্যমে আমরা কি করে অঙ্ক সলভ করবো। ঠিক আছে, সবাই একটু ততক্ষণ পর্যন্ত নোটগুলো একটু দেখে নিস, আমরা এবার নিউমেরিক্যালস গুলো আলোচনা করব। আচ্ছা, তাহলে আমরা এবার প্রবলেমগুলো দেখি। নেক্সট যেটা প্রবলেম লেখা আছে, যে দুটো আধান আছে, +1 মাইক্রোকুলম, +1 মাইক্রোকুলম, মাইক্রোকুলম মানে 10⁻⁶ কুলম, আর এখানে -2 মাইক্রোকুলম। বলা হচ্ছে পি বিন্দু, মাঝখানে একটা পি বিন্দু দেওয়া আছে মাঝে। এই পি বিন্দুতে, এটা এই বিন্দু, এটা বি বিন্দু, এখানে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। পি বিন্দুতে প্রাবল্য, পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো এই দুটো আধানের জন্য। ঠিক আছে, চারটে অপশন থাকবে, দেখবি পিডিএফ এর মধ্যে চারটে অপশন আছে। তো আমি শুরুতেই তোদের বলেছিলাম যে যেই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে সেই বিন্দুতে কি রাখতে হবে আমাদের, একটা একক ধনাত্মক আধান। তাহলে আমরা এখানে একটা +1 আধানকে রাখবো। ব্যাস, জাস্ট এদের মধ্যে যেই বলগুলো প্রযুক্ত হবে তাদের অভিমুখ নির্ণয় করলেই হবে। তা ধনাত্মক আধানের জন্য ক্ষেত্র হলো বহির্মুখী, তাহলে এই দিকে হবে, এটা E1 দিলাম আমি। আর ঋণাত্মক আধানের জন্য আধানের দিকে হবে, তাই না? তাহলে এটাও E2, তাহলে E1 E2 একই দিকে হচ্ছে। E1 এর মান বার করি আগে। E1 এর মান হবে 1/4πε0। E1 মানে হচ্ছে এটার জন্য +1 মাইক্রোকুলম, তাহলে 1 ×
10⁻⁶ কুলম্ব বাই r²। দূরত্ব ওখানে কিছু দেওয়া আছে তো কি, হ্যাঁ 1 সেন্টিমিটার করে দেওয়া আছে, এটা 1 সেন্টিমিটার, এটাও 1 সেন্টিমিটার, ঠিক আছে 1 সেন্টিমিটার। সেন্টিমিটারকে তাহলে আমাদের এসআই তে করলে, যদি সিজিএস এ করি তাহলে সিজিএস এ কিন্তু অপশনে দেখতে পাচ্ছি সব এসআই তে দেওয়া আছে, তাহলে এসআই তেই করতে হবে। তাহলে 1 সেন্টিমিটারকে মিটারে যদি কনভার্ট করি 10⁻⁻² এর হোল স্কোয়ার হয়ে যাবে। তার মানে আলটিমেট দাঁড়াচ্ছে এটা, আচ্ছা এটা মানে 3 × 10⁻৯, সরি এটা হচ্ছে হ্যাঁ 9 × 10⁻৯ না, 9 × 10⁻৯, এটা 10⁻⁻4, উপরে গেলে +4 হয়ে যাবে, তার মানে -2, 10⁻⁻2 ইন্টু 10⁻⁻2 হবে। তার মানে আলটিমেট দাঁড়াচ্ছে আমাদের 9 × 10⁻7, 9 × 10⁻7। আর E2 তো একই দিকেই আছে, তাহলে 1/4πε0 10⁻⁻6, এটা -2 ইন্টু 2 × 10⁻⁻6, আর নিচে হয়ে যাচ্ছে 10⁻⁻2 এর স্কোয়ার। তো এখানেও ঠিক তাই, এটা 10⁻⁶, হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 9 × 10⁻9 ইন্টু এটা 2 × 10⁻⁻4, উপরে গেলে +4, তার মানে -2, তার মানে এটা হচ্ছে আমাদের 18 × 10⁻7, 18 × 10⁻7। এবার এই দুজনকে যোগ করে দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে। আচ্ছা এটা মাইনাস মাইক্রো কুলম্ব ছিল না, আচ্ছা আচ্ছা পিডিএফ এর মধ্যে অঙ্কটার মধ্যে মাইক্রো কুলম্ব গুলো কনভার্ট করা নেই, হ্যাঁ তোরা একটু মাইক্রো কুলম্বটাকে কনভার্ট করে নিবি, ওখানে কিন্তু আমি কনভার্ট করা দেখতে পাচ্ছি না একজনকে, হ্যাঁ এই জায়গাটা একটু কারেকশনের দরকার আছে। তোরা পিডিএফটা একটু দেখবি যারা ওখানে ক্যালকুলেশন করবি, আদারওয়াইজ তোরা একটা কাজ করবি, ওই মাইক্রো কুলম্ব গুলোকে কুলম্বে কনভার্ট করে নিবি, মাইক্রো কুলম্ব গুলো কুলম্ব করে নিবি, 1 কুলম্ব আর 2 কুলম্ব, কারণ আমাদের তো অ্যান্সারের সাথেও এখানে মিলছে না, তাই না? মাইক্রো কুলম্ব গুলোকে চেঞ্জ করা নেই, ওই 10⁻14 হিসেবে লেখা আছে, ঠিক আছে। আমি আপাতত মাইক্রো কুলম্ব করেই করাচ্ছি। তাহলে 9 × 10⁻7, 18 × 10⁻7, তাহলে সুতরাং যেহেতু দুটো প্রাবল্যই একই দিকে, তাহলে লব্ধি প্রাবল্য হবে E = E1 + E2, E1 + E2, এই দুটোকে যোগ করতে হবে, তাহলে 18 আর 9 27, তাহলে 27 × 10⁻7 নিউটন পার কুলম্ব, এটা হচ্ছে লব্ধি প্রাবল্যের মান হবে। তোরা একটু পিডিএফ এর মধ্যে ওখানে ওই মাইক্রো কুলম্ব গুলোকে একটু চেঞ্জ করে নিস, তাহলেই হবে, ঠিক আছে। এই মাইক্রো কুলম্বটা একটু প্রবলেম হচ্ছে, আমি একটু কারেকশন করে দিচ্ছি। এটা একটু কারেকশন করে নিই, পিডিএফ এর মধ্যে মাইক্রো কুলম্ব গুলো কেটে দিবি, তাহলে আমাদের অ্যান্সারটা ঠিক থাকবে, আদারওয়াইজ অ্যান্সার কিন্তু চেঞ্জ হবে। মাইক্রো কুলম্ব গুলোকে চেঞ্জ করে দে পিডিএফ এর মধ্যে, কুলম্ব করে দে ওটা, +1 কুলম্ব আর -2 কুলম্ব, ঠিক আছে। আমি গ্রুপে আপডেট দিয়ে দেবো, এটা তোরা একটু কারেকশন করে নিস। আচ্ছা, আর লব্ধি অভিমুখ হবে হচ্ছে আমাদের এটা পি, এটা বি, তাহলে এটা লব্ধি হয়ে গেল, আমি কমা দিয়ে লিখে দিচ্ছি কোন দিকে হবে, পি বি অভিমুখে অথবা এ বি অভিমুখে, যেটা খুশি লিখতে পারিস, আমি পি বি অভিমুখে লিখে রাখলাম। কেউ যদি চাস তাহলে এ বি অভিমুখেও বলতে পারিস, পি বি অভিমুখ, ঠিক আছে। আচ্ছা, তারপরে স্টার মার্ক দিয়ে কি লেখা আছে একটু বলে দিচ্ছি। পি বিন্দুর আধান সর্বদা +1 হবে, পি বিন্দুতে আধান, কেন আমি তো বলে দিয়েছিলাম যেই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে সেই বিন্দুতে সবসময় প্লাস একক ধনাত্মক আধান +1 আধানকে রাখতে হবে। তাই নিম্নলিখিত ক্ষেত্রে লব্ধির অভিমুখ কি হতে পারে, দেখ নিচে অনেকগুলো কন্ডিশন দেওয়া আছে, আর সেই অনুযায়ী লব্ধির অভিমুখ দেওয়া আছে। মানে এখানে যেমন দুটো আধানই, এটা প্লাস ছিল এটা মাইনাস ছিল, পরে একটা স্টার মধ্যে লেখা আছে -q + q যদি হয়, তাহলে -q যদি বাঁ দিকে থাকে, +q যদি ডান দিকে থাকে। আমি একটু এখানে দেখিয়ে দিই তোদের, ধর দুটো বিন্দু আছে, তো এটা -q, এটা +q, আর এখানে পি বিন্দু আছে, এটা পি বিন্দু। এখানে যদি লব্ধি বার করতে হয়, খেয়াল কর আমি মানগুলো আর দেখাচ্ছি না, জাস্ট লিখে দিচ্ছি। এখানে +1 কে রাখতে হবে, সবসময় আমাদের +1 কেই রাখতে হবে, কে আকর্ষণ, তার মানে এইদিকে U1 হবে, আর কে বিকর্ষণ, তার মানে এইদিকে E2 হবে, তার মানে এরা তখন কিন্তু উল্টো দিকে হয়ে যাবে, তাই না? এটা যদি A হয়, এটা যদি
বি হয়, তখন পি এ অভিমুখে হয়ে যাবে লব্ধি। তাহলে ই ইকুয়াল টু ই এর যে অভিমুখ সেটাও এইদিকেই হবে, এইদিকে। তার মানে ই ভেক্টরটা কিন্তু এইদিকেই হবে, এটাকে আমরা এইভাবে লিখে দিই, ই ভেক্টরের অভিমুখে এইদিকেই হবে, আর এদের সমষ্টি হবে E1 প্লাস E2। এরপরে দেখাচ্ছে যে দুটোই যদি পজিটিভ হয়, এটাও পজিটিভ, এটাও পজিটিভ, এখানে পি বিন্দু, এটা পি বিন্দু, এটা এ বিন্দু, বি বিন্দু, পি বিন্দু, এটা প্লাস কিউ, এখানে আছে আমাদের প্লাস Q1, এটা প্লাস Q2। তো এর ক্ষেত্রেও তাই, এখানে আমাদের +1 কেই রাখতে হবে, +1। এবার যেদিকে আকর্ষণ বল প্রযুক্ত হচ্ছে বা বিকর্ষণ বল প্রযুক্ত হচ্ছে, এটা প্লাস প্লাস প্লাসকে বিকর্ষণ করবে, তার মানে এইদিকে E1 EQ1, আর এটা প্লাস প্লাসকে বিকর্ষণ করবে, তার মানে এইদিকে হচ্ছে EQ2 EQ2। তাহলে সুতরাং লব্ধি হবে E ইকুয়াল টু, যেটা বেশি তার থেকে কমটাকে মাইনাস করতে হবে, ঠিক আছে। এটাকে আমরা যদি যদি এর মান বেশি হয় তাহলে এর প্রাবল্য বেশি হবে, তাহলে এটা হয়ে যাবে EQ1 মাইনাস EQ2, ওখানে ব্র্যাকেটে দেখ লেখা আছে Q1 গ্রেটার দ্যান Q2, বা EQ2 মাইনাস EQ1, দেখে নিতে হবে প্রশ্নে কি দেওয়া আছে, যদি Q2 গ্রেটার দ্যান Q1। বোঝা গেল? এটা প্রশ্নের ক্ষেত্রে দেখে নিতে হবে তোদের। আচ্ছা, এবার লব্ধি ক্ষেত্রফল নির্ণয় করতে হবে যদি এরকম ট্রায়াঙ্গেল শেপে থাকে। আমরা বল নির্ণয় করতাম, এবার ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করে দেখবো। একটা ত্রিভুজ আছে, ত্রিভুজ আমরা এখান থেকে ড্র করে নিতে পারবো। এরকম একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু এবিসি, এ বি সি, আর তিনটে শীর্ষবিন্দু তিনটে আধান দেওয়া আছে। এখানে আছে প্লাস কিউ, এটা প্লাস কিউ, এখানে দেওয়া আছে মাইনাস কিউ, আর ওখানে আছে আমাদের প্লাস। আচ্ছা, এটা সি বিন্দু, সি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে বলেছে, সি বিন্দুতে আমাদের ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে, ঠিক আছে। এই সি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য আমাদের নির্ণয় করতে হবে। তা আমরা যদি দেখি সি বিন্দুতে ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে সি বিন্দুতে আমাদের +1 আধানকে রাখতে হবে, এখানে +1 আধানকে রাখতে হবে, এই প্লাস প্লাসকে বিকর্ষণ করবে, তার মানে এইদিকে একটা হবে E1, আর মাইনাস প্লাসকে আকর্ষণ করবে, তার মানে এইদিকে একটা হবে E2। বোঝা যাচ্ছে? এবার যেদিকে বল সেদিকে ক্ষেত্র প্রাবল্য। তা এদের লব্ধি নির্ণয় করতে হবে, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ ছিল, মানে এদের প্রত্যেকের বাহুর দৈর্ঘ্য a ছিল, এটা কোশ্চেনে দেওয়া আছে, তাহলে প্রত্যেকেই 60 ডিগ্রি হবে, এটা 60 ডিগ্রি, আর টোটালটা আমরা জানি 180 ডিগ্রি হয়, এটা 60, তাহলে বাকিটা হবে 120 ডিগ্রি, তাই না? এই যে অ্যাঙ্গেলটা এটা হয়ে যাবে 120 ডিগ্রি। ব্যাস, এবার এদের লব্ধি বার করে নিলেই হয়ে গেল, এদের লব্ধি বার করে নিলেই, এদের লব্ধি হবে নিশ্চয়ই। তাহলে তোরা দেখে তো বুঝতেই পারছিস, এই বরাবর হবে, এই বরাবর লব্ধি হবে ই। তা ই এর যদি ফর্মুলা আমাদের লিখতে হয়, ই ইকুয়াল টু ভেক্টর ফর্মুলা, এখানে তো ভেক্টর ফর্মুলা কাজে লাগবে √(E1 স্কয়ার প্লাস E2 স্কয়ার প্লাস 2E1 E2 cos 120 ডিগ্রি, এটাই ফর্মুলা আসবে আমাদের। আর একটা জিনিস খেয়াল কর, যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে E1 আর E2 এর মানও সমান হবে। E1 আর E2 এর মান যদি সমান হয়, আমরা জানি E1 E2 ইকুয়াল টু E1 ইকুয়াল টু 1/4πε0, একটা হবে হচ্ছে প্লাস কিউ, ওই কিউ বাই এ স্কোয়ার হয়ে যাবে, কিউ বাই এ স্কোয়ার। একটা একটা হবে এ সি অভিমুখে, একটা হবে সি বি অভিমুখে, তাই না? আর লব্ধি হচ্ছে এই অভিমুখে হবে। তো ওর মান যদি আমরা এখানে, একে আমরা আপাতত ই ধরে নিচ্ছি, ঠিক আছে, ই। তাহলে এখানে ই স্কোয়ার ই স্কোয়ার ই ই, তাই এর সমীকরণটা দাঁড়াচ্ছে, সুতরাং আচ্ছা এটাকে আমি লব্ধিটাকে আমি আপাতত ই ড্যাশ ধরে নিচ্ছি, তাহলে সুবিধা হবে। ই ড্যাশ ইকুয়াল টু √, এটা ই স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস 2E স্কোয়ার cos 120 ডিগ্রি, মানে মনে আছে মাইনাস হাফ, মনে রাখবি এটা cos 120, এটাকে আমরা বলতে পারি cos 1 × 90 প্লাস 30, তাই তো? 1 থাকলে cosটা সাইনে কনভার্ট হয়ে যাবে, 1 × 90 প্লাস 30 মানে কোন কোয়াড্রেন্ট মনে আছে? 1 × 90 প্লাস 30 মানে সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে cos হচ্ছে নেগেটিভ হয়, অল সাইন ট্যান cos, তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস সাইন 30, তার মানে হচ্ছে মাইনাস হাফ। তাহলে এটা মাইনাস হাফ হয়ে যাবে, এখানে মাইনাস হাফ,
এই 2 আর 2 ক্যান্সেল, এটা হয়ে মাইনাস স্কোয়ার, তাহলে রুট ওভার অফ ই স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার হয়ে যাবে, এটা ক্যান্সেল, তাহলে রুট ওভার স্কোয়ার মানে শুধু ই আসবে। আর ই মানে আমি একটু আগে দেখলাম, আমরা একটু আগে দেখলাম 1/4πε0 কিউ বাই এ স্কোয়ার, তাহলে অ্যান্সার আসবে 1/4πε0 কিউ বাই এ স্কোয়ার। বোঝা গেল? এইভাবে করতে পারি আমরা, যদি দূরত্ব দিয়ে আমাদের অপশন দেওয়া থাকে সেটা তো দেখে নিবি অপশন কিভাবে দেওয়া আছে। এটা কিন্তু একাধারে, একে আমরা E1ও বলতে পারি অথবা E2ও বলতে পারি, যেটা খুশি, অপশনটা এই জন্য খুব ভালো করে দেখে নিবি যে কি বলা আছে। নেক্সট হচ্ছে লব্ধি ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এটা ত্রিভুজের ক্ষেত্রে ছিল, এরপর একটি বর্গক্ষেত্র দেওয়া আছে, তাই না? বর্গক্ষেত্র দেওয়া আছে, এরকম বর্গক্ষেত্র, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ এ এ এ, আর এদের নাম দেওয়া হচ্ছে এবিসিডি, এটা এ, এটা বি, সি, এটা ডি, আর প্রত্যেকের ওখানে আধান রাখা আছে, এখানে প্লাস কিউ, এটা প্লাস কিউ, এটা হচ্ছে আমাদের প্লাস কিউ, আচ্ছা এটাও প্লাস কিউ, ডি বিন্দু, এই সি বিন্দুতে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, ঠিক আছে? সি বিন্দুতে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আমাদের। বলছে সি বিন্দু যদি লব্ধি ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, একটা জিনিস খেয়াল কর, এখানে তাহলে প্লাস ওয়ান কে রাখতে হবে, প্লাস ওয়ান, প্লাস ওয়ান, এই প্লাস প্লাস কে বিকর্ষণ এইদিকে, এটাকে ই ওয়ান ই ডি ধরলাম, ই ডি, ডি বিন্দু আধানের জন্য। আচ্ছা বি বিন্দু আধানের জন্য এইদিকে হবে প্লাস প্লাস কে বিকর্ষণ এইদিকে, এটা হচ্ছে ই বি, এদের লব্ধি হবে নিশ্চয়ই দুজনের, এইটা হবে নিশ্চয়ই, দেখ খেয়াল কর এইদিকে হবে না, ই এ। একটা জিনিস খেয়াল কর, ইডি আর ইবি এর লোক, এদের ইডি আর ইবি সমান হবে, দেখ ছবি থেকে খেয়াল কর, ইডি আর ইবি সমান হবে, এই যে ডি আর বি, এই দূরত্ব এ, এই দূরত্ব এ, তাহলে এদের ক্ষেত্রফলগুলো সমান হবে, ইডি ইবি। এদের যদি আমরা সমান ধরি, তার মানে এর মানটা আমরা আপাতত লিখে দিচ্ছি এখানে 1/4πε0, এটা হয়ে যাবে কিউ বাই এ স্কোয়ার, এটাই আসবে ইডি আর ইবি এর মান সমান। তো এদের লব্ধি প্রভাব দেখ, এখানে এটা তো 90 ডিগ্রি, তাহলে রুট ওভার অফ ইডি স্কোয়ার প্লাস ইবি স্কোয়ার, এদের লব্ধি যদি আমরা ই ড্যাশ ধরি, এখানে এরকম করে লিখে দিচ্ছি যে ইডি ও ইবি এর লব্ধি, ইবি এর লব্ধি ই ড্যাশ, ই ড্যাশ ইকুয়াল টু, তাহলে রুট ওভার অফ কিছুই না 90 ডিগ্রি মানে তো এটা কি হবে, ই ডি স্কোয়ার প্লাস ইবি স্কোয়ার, আর প্রত্যেকের মানই সেম, তাহলে এটাই আসবে উত্তর, কারণ এদের তো হোল স্কোয়ার এটা, তার মানে এটা আসবে আমাদের √2 ইন্টু এটা, √2 ইন্টু 1/4πε0 কিউ বাই এ স্কোয়ার, কিউ বাই এ স্কোয়ার। বোঝা গেল? এটা ইডি আর ইবি হলো ই ড্যাশ, তাহলে ছবিতে ই ড্যাশ কোথায়, ছবিতে ই ড্যাশ হবে এইটা, এই যে এইটা আর এইটার লব্ধি হবে এই বরাবর, এটাই ই ড্যাশ হবে, বাইরে দেখাচ্ছে, হ্যাঁ একটু বাইরে দেখাচ্ছে, এটা হবে ই ড্যাশ। আর চেক করে দেখ ই ড্যাশ আর ই এ সেম একই অভিমুখে আছে, এটা হচ্ছে বাহু, এটা বাহু, এটা কর্ণ, কর্ণ মানে √2a হবে, আমরা এটা ফর্মুলা দিয়ে করতে পারি যে কর্ণের দৈর্ঘ্য হবে √2a। তো এইটা যদি আমরা বার করতে চাই ই এ, ইডি আর ইবি তো বার করে নিয়েছিলাম, এখানে আমি ই এ বার করে দেখাচ্ছি, ই এ ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই √2a তার হোল স্কোয়ার, √2a হোল স্কোয়ার, তার মানে এটা হয়ে যাবে 1/4πε0 কিউ বাই 2a স্কোয়ার হয়ে যাবে, ব্যাস। এবার ই এ আর ই ড্যাশ তো সেম একই দিকে, তাহলে সুতরাং লব্ধি হয়ে যাবে, সুতরাং লব্ধি ই ইকুয়াল টু ই ড্যাশ প্লাস ই এ, এদের যোগ করে দিলে উত্তর চলে আসবে, ওখানে লাস্টে ই ড্যাশ আর ই এ যোগ করা আছে, তোরা একটু দেখে নিন, ঠিক আছে? যোগ করে যে অপশনটা দেওয়া থাকবে তার সাথে নিশ্চয়ই ম্যাচ করবে। আর এটা কোন অভিমুখে দেখতেই পাচ্ছিস, এ সি, এই হ্যাঁ এসি অভিমুখে, ঠিক আছে? টোটালটাই হবে এসি অভিমুখে। আচ্ছা এরপরে কি বলা আছে, যে যেমন বলের ক্ষেত্রে আমরা পড়েছিলাম, ঠিক ক্ষেত্রফলের ক্ষেত্র এই কথাটা হয়, যেমন দুটো আধান দেওয়া থাকবে, আমাদের আধান দেওয়া আছে প্লাস কিউ আর প্লাস 4q, আমরা বলের ক্ষেত্রে করেছিলাম যদি তোদের মনে পড়ে, দেখে নিবি একবার, প্লাস কিউ প্লাস 4q, এটা প্লাস কিউ দেওয়া আছে, এটা প্লাস 4q দেওয়া আছে,
বলা হচ্ছে যে সংযোজক রেখার কোথায় একটি আধান রাখলে সেই আধানটি সাম্যাবস্থায় থাকবে, বা কোথায় ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে। সাম্যাবস্থাও বলার উদ্দেশ্য হচ্ছে ক্ষেত্র প্রাবল্য শূন্য। এখানে একটু চেঞ্জ করে দেখো, ক্ষেত্র প্রাবল্য শূন্য বা সাম্যাবস্থায়। তো আমরা আগেই তো জেনে গেছিলাম যে যদি একই প্রকৃতির আধান থাকে তাহলে 3 নম্বর আধানটা এই ক্ষুদ্র আধানের কাছে হবে এবং আধান দুটোর মাঝামাঝি কোনো একটা জায়গা হবে। আমরা ধরে নিচ্ছি এরকম জায়গায় হবে। এটা কিন্তু আমরা আগেই বলেছিলাম, তাই না? এখানে +1 রাখতে হবে। এটাকে আমি এ বিন্দু ধরলাম, এটা বি বিন্দু, এটাকে পি বিন্দু ধরলাম। তো পি বিন্দুতে আমাদের +1 আধান রাখতে হবে। আর যেহেতু এদের ক্ষেত্র হলো শূন্য, তাহলে এর জন্য প্রাবল্য এইদিকে হবে। আমি একটু দেখিয়ে দিই এখানে। এর জন্য প্রাবল্যটা যেহেতু প্লাস, এর জন্য এইদিকে হবে। আর এটাও প্লাস, তাহলে এর জন্য এইদিকে হবে। এটা হবে আমাদের ই প্লাস কিউ, এটা হয়ে যাবে ই +4Q। এই দুটোর মান সমান হলেই এবং বিপরীতমুখী হলেই লব্ধি প্রাবল্য শূন্য হবে। তো ওটাই করে দিই আমরা এখান থেকে। ধরে নিই এই দূরত্বটা হচ্ছে এক্স, আর আমাদের টোটাল দূরত্ব মানে দেওয়া ছিল এল। এই দৈর্ঘ্য দেওয়া ছিল এল, এই গোটা দৈর্ঘ্য দেওয়া ছিল এল। তাহলে এটা যদি এক্স হয় তাহলে এইটা আমাদের হয়ে যাবে এল মাইনাস এক্স। ব্যাস, এবার ফর্মুলায় বসাবো, উত্তর চলে আসবে। তাহলে সুতরাং এখানে আমরা লিখতে পারি ই +2 = ই +4Q। মান বসিয়ে দিই, 1/4πε0। যদি সিজিএস পদ্ধতি, এই এসআই পদ্ধতিতে শূন্য মাধ্যমে করি তাহলে Q/x² হয়ে যাবে। এটা এখানে হয়ে যাবে 1/4πε0, এটা হয়ে যাবে 4Q/L - x এর হোল স্কয়ার। বোঝা যাচ্ছে তো? 4Q থেকে এই দূরত্ব হচ্ছে L - x, আর Q থেকে এই দূরত্ব হচ্ছে x। এখানে 1/4πε0, 1/4πε0, Q ক্যান্সেল। এবার উভয় পক্ষে যদি বর্গমূল করি তাহলে 1/x = এটা হয়ে যাবে 2, ওই +-2 একটা ওখানে আসবে, যেরকম করে আমরা ওখানেও করেছিলাম +-2, তাই না? এখানে এরকম করে আমি এটাকে একবারে লিখে দিই, ওই L - x একবারের হোল স্কয়ার = 4। তাহলে L - x/x = +-2। এবার এখান থেকে দুটো মান আসবে, আর দুটো উত্তর আসতে আমাদের এখান থেকে x এর মান ক্যালকুলেশন করে দেখবি, তোরা এটা আগের বারে করেছিলি। x = একটা আসবে L/3, আর একটা আসবে x = -L। এটা সম্ভব হবে না, তার কারণ এটা বাইরে হয়ে যাচ্ছে, এটা সম্ভব হবে না, বাইরে হয়ে যাচ্ছে, এটা হবে। তাহলে L/3 ধনাত্মক আধান, -L মানে হচ্ছে এই দিকে চলে যাবে, তাই না? আর বাইরে তো সম্ভব নয়, সবসময় এদের মাঝামাঝি হতে হবে। এইভাবে আমাদের কিন্তু লব্ধি প্রাবল্য অবস্থান এটা নির্ণয় করতে হবে। ঠিক আছে? এখানে এখানে মনে রাখবি, এখানে প্রকৃতি জিজ্ঞেস করবে না, কারণ এখানে আমরা জানি সবসময় একক ধনাত্মক আধানকেই রাখতে হবে। এরা ধনাত্মক থাকুক, ঋণাত্মক থাকুক, যাই থাকুক, যেই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য আমাদের নির্ণয় করতে হবে সেখানে সবসময় ধনাত্মক আধানকেই রাখতে হবে। তাই এখানে আলাদা করে আধান খোঁজার কোনো দরকার নেই। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে দেখি আমরা পরের উদাহরণটা তোরা দেখতে পাবি, ওই স্টার মার্ক দেওয়া আছে। দেখ, একটা +Q আছে, একটা -9Q আছে, একটা +Q, একটা -9Q। অর্থাৎ এখানে 3 জায়গার অবস্থান দেখানো আছে। দেখ, মধ্য বিন্দুতে একদম বাঁ দিকে, একদম ডান দিকে কোথায় লব্ধি শূন্য হতে পারে ক্ষেত্র প্রাবল্য? লব্ধি প্রাবল্য শূন্য কোথায় হতে পারে, এটা হচ্ছে প্রশ্নটা। তো দুটো তীর চিহ্ন তো দেখানো আছে, আমি এখানে একটু দেখিয়ে দিই। দেখ, এখানে আমাদের আধানগুলো দেওয়া আছে হচ্ছে একটা +Q, একটা -9Q, এটা +Q, এটা -9Q। এটা সংযোজক রেখা। বলা হচ্ছে কোথায় ক্ষেত্র প্রাবল্য লব্ধি যেটা শূন্য হবে। তো আমরা 3 জায়গায় নিয়ে দেখাচ্ছি, এখানে নিতে পারি, এখানে নিতে পারি, আর এখানে কোনো একটা জায়গায় নিতে পারি। কোথায় নিলে সুবিধা হবে? এটাও +1 হবে, এটাও +1, এখানেও +1। কোথায় লব্ধি শূন্য হতে পারে, মানে হওয়ার সম্ভাবনা আছে এই আধানগুলোর জন্য? একটা হচ্ছে আমাদের +Q, একটা -9Q। দেখি, চেক করলে বুঝতে পারবো। তা এখান থেকে এখানে দেখি, এটা প্লাসকে বিকর্ষণ করবে, মানে এইদিকে হবে। আবার এই প্লাসকে আকর্ষণ করবে, তার মানে এইদিকে হবে। আচ্ছা, প্লাসকে বিকর্ষণ করবে এদিকে, প্লাসকে আকর্ষণ করবে, তার মানে এইদিকে। প্লাসকে আকর্ষণ করবে, তার মানে এইদিকে। প্লাসকে বিকর্ষণ করবে, তার মানে এইদিকে। তার মানে এখানেও হতে পারে, এখানে হবে না, এটা তো ক্যান্সেল হয়ে গেল, ক্যান্সেল, এই জায়গাটা হবে না, তাই না? এখানে তো একই দিকে হয়ে যাচ্ছে। শূন্য হতে গেলে বিপরীত দিকে হওয়া প্রয়োজন, হয় এদিকে নয় এদিকে। এবার এখানে কেন হবে না?
কারণ এটা -9 কি অনেকটাই বেশি, তাহলে আকর্ষণ বল অনেকটাই বেশি হয়ে যাবে, এ তো অনেক দূরে আছে, তাহলে বিকর্ষণ বল কম হয়ে যাবে। তার মানে এখানে মনে রাখবো আমরা যে এইটাও আমরা নিতে পারছি না, তার মানে এইটা নেওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। ঠিক আছে, এই প্লাস প্লাসকে বিকর্ষণ করবে, যেহেতু এর পরিমাণটা কম সেই জন্যই বলা হচ্ছে, কিন্তু এর পরিমাণটা বেশি, তাহলে বেশি বলে আকর্ষণ করবে, দূর থেকে করলেও কিছুটা পরিমাণে বেশি হবে। এ তো কাছের থেকে করছে না, কাছে থেকে এর পরিমাণ এমনি সামান্য, ওই জন্য কাছে থাকলে তবেই বেশি বল প্রয়োগ করতে পারবে, তাহলে বিকর্ষণের দিকে আকর্ষণের দিকে ক্যান্সেল হওয়ার, শূন্য হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেটাই এখানে লেখা আছে। বোঝা গেল? আচ্ছা, পরে স্টার মার্ক কি লেখা আছে দেখ, যদি প্রদত্ত আধান দুটি সমপরিমাণ ও সমপ্রকৃতির, সমপরিমাণ সমপ্রকৃতির, তবে শূন্য প্রাবল্যের বিন্দুটি প্রদত্ত আধান দুটির একদম সংযোজক রেখার মধ্যবিন্দুতে হবে। যদি সমপরিমাণ হয় আর সমপ্রকৃতির হয় তাহলে অবশ্যই মধ্যবিন্দুতে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ই আর লেখচিত্র, মানে দূরত্বের সাথে ক্ষেত্র প্রাবল্যের লেখচিত্র কেমন হবে আধানের জন্য। ঠিক আছে, আমরা জানি যে আধানের জন্য যত দূরে যাব, এই জায়গাটা একটু খেয়াল কর, ই প্রপোর্শনাল টু 1/r², ই প্রপোর্শনাল টু 1/r²। কারণ যত দূরে যাব ক্ষেত্রফল আস্তে আস্তে কমতে থাকবে, কিন্তু যত আমরা দূরে যাব ক্ষেত্রফল আস্তে আস্তে কমতে থাকবে। এখান থেকে আমরা দুটো কথা বলতে পারি, দেখ খুব ইম্পর্টেন্ট, যদি r0 হয়, যদি r0 হয়, r0 মানে ই ইনফিনিটি হবে, r0 হলে 1/0 মানে ইনফিনিটি, তাহলে ই টেন্ডস টু ইনফিনিটি। আর আর যদি ইনফিনিটি হয় অসীম দূরত্বে, তাহলে ই কি হবে, আর ইকুয়াল টু করে দিচ্ছে, আর ইকুয়াল টু ইনফিনিটি হলে ই টেন্ডস টু 0। অসীম দূরত্বে ক্ষেত্রফল থাকে না, অসীম দূরত্বে ক্ষেত্রফল থাকবে না। ঠিক আছে, আর 0 দূরত্ব হলে, মানে যেখানে দূরত্ব এখনো কাউন্ট করাই হয়নি, সেখানে আবার ক্ষেত্রফল অসীম। তাহলে এর যদি লেখচিত্র আমরা করি, আগে প্লাস কিউ আধানের জন্য করবো। ঠিক আছে, প্লাস কিউ আধানের জন্য ওই গ্রাফটা দেখানো আছে ভালো করে, একটু দেখে নে। এদিকে ক্ষেত্র প্রাবল্য, 4টে কোয়াড্রেন্টই আমাদের দরকার, আর এদিকে হচ্ছে আমাদের দূরত্ব 8। তো আমরা জানি 0 দূরত্বে, এই যে 0 দূরত্বে অসীম, অসীম দূরত্বে 0, দুটো জায়গা তো আমাদের কনফার্ম হয়ে গেল। 0 দূরত্ব, এখান থেকে দূরত্ব কাউন্টিং করা হয়, 0 দূরত্ব অসীম, এখান থেকে শুরু করে দিচ্ছি, দিয়ে এখান থেকে আস্তে আস্তে অসীম দূরত্ব থেকে 0 হয়ে যায়, মানে কোথায় গিয়ে মিট করবে সেটা তো জানি না, তো এখান থেকে শুরু করে আমরা এইভাবে দেখাবো, টাচ করবো না শুধু। বোঝা গেল? ক্লিয়ার? এটা x টেন্ডস টু ইনফিনিটি, x টেন্ডস টু ইনফিনিটি, এই যে এটা আর দিয়ে দিলে আর টেন্ডস টু ইনফিনিটি বলে দিচ্ছি, আর টেন্ডস টু ইনফিনিটি, ই টেন্ডস টু 0। বোঝা গেল? আচ্ছা, এটা প্লাস কিউ, এখানে যদি প্লাস কিউ আদান করি, প্লাস এইভাবে যাবে ক্ষেত্রফল দূরত্বের সঙ্গে। উল্টো দিকেও একই রকম জিনিস, নেগেটিভ সাইডেও যদি আমরা দেখি তাহলে এইটা জাস্ট ইমেজ হবে, তার মানে এটা হয়ে যাবে, এটা এই এ, একই রকম, উল্টো দিকেও তো একই রকম হচ্ছে। আচ্ছা, নেগেটিভ আধানের জন্য এটাও একটু মনে রাখতে হবে আমাদের, যদি ঋণাত্মক আধান ধরি। আচ্ছা, এই জায়গাটা একটা জিনিস আমরা সবসময় মনে রাখবো, কেন এটা এইভাবে আঁকলাম, যে আমরা জানি ধনাত্মক আধান থেকে ক্ষেত্রফল সবসময় কোন দিকে যায়, বাইরের দিকে যায়। ঠিক আছে, আর ঋণাত্মক আধানের ভেতরের দিকে আসে, তো এই জায়গাটা আমরা একটু খেয়াল রাখবো। আচ্ছা, এদিকে কিন্তু আর পজিটিভ আর এদিকে আর নেগেটিভ, এদিকে আর পজিটিভ এদিকে আর নেগেটিভ, এই জায়গাটা একটু খেয়াল রাখবো। আর নেগেটিভ আধানের জন্য যেটা ক্ষেত্রফল হবে ঠিক এর উল্টোটা হবে, তাহলে এরা যদি এটা ফার্স্ট কোয়াড্রেন্ট আর থার্ড কোয়াড্রেন্ট হয়, তাহলে যদি মাইনাস কিউ হয় তাহলে সেকেন্ড আর ফোর্থ কোয়াড্রেন্ট হওয়া উচিত, তাই না? এবং তোরা পিডিএফে একটু খেয়াল কর, সেকেন্ড ডায়াগ্রামটা কিন্তু ওইভাবেই দেওয়া আছে, একটু সবাই পিডিএফটা একটু খেয়াল কর। আচ্ছা, তাহলে প্লাস কিউ এর জন্য এটা, মাইনাস কিউ এর জন্য জাস্ট এটা উল্টোটা হবে, পিডিএফে দেখতে পাবি তোরা। 3 নম্বরে দেখ, পরের ছবিতে দুরকম আধানের ক্ষেত্রে দেখানো হচ্ছে একসাথে, একটা হচ্ছে পজিটিভ, দুটোই পজিটিভ। তো দুটো যদি পজিটিভ হয়, আমরা জানি যে একে যদি দুটোই পজিটিভ ধরি আমরা, দুটোকেই যদি পজিটিভ ধরি, এখানেও প্লাস কিউ, এখানেও প্লাস কিউ, এখানেও প্লাস কিউ, তাহলে আমরা জানি এই যে এই গ্রাফটা এখানে এইভাবে যাবে, আর এটা তো এই দিক থেকে যাওয়া উচিত, এর জন্য এরকমই হবে,
এর জন্য এইভাবেই হবে। তাহলে এইখানে এমন একটা জায়গা আসবে, যেহেতু বাইরের দিকে ক্ষেত্রফল বললো, এমন একটা জায়গা আসবে যেখানে আস্তে আস্তে দূরত্বের সাথে আমরা কি জানি ক্ষেত্রফলের পরিমাণ কমতে থাকে, কমতে 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 এক সময় গিয়ে এটা একটা জায়গায় জিরো হয়ে যাবে। মানে এই যে বিন্দুটা দেখতে পাচ্ছি এখানে ই হচ্ছে জিরো, লব্ধি, এই দুজনের জন্য লব্ধি হচ্ছে জিরো। যদি দুটো আধান পাশাপাশি থাকে তাহলে এরকম। তাহলে পরবর্তী যদি প্লাস মাইনাস থাকে তাহলে জয়েন হয়ে যাবে। তাহলে মাইনাসের জন্য আছে এখানে, মাইনাসের জন্য আমি একটু বলে দিই, মাইনাস কিউ আধানের জন্য ওটা প্লাসের জন্য যদি ফার্স্ট আর থার্ড থাকে, মাইনাসের জন্য সেকেন্ড আর ফোর্থ। এখানে মাইনাস কিউ আধান আছে এবার। তাহলে এটা এইভাবে এইদিকে, এটা এইভাবে এইদিকে। কি বললাম বোঝা গেল? সেম এটা। আর পরের পিডিএফটা দেখ তাহলে, ওখানে এটার পরেরটা যে প্লাস প্লাস থাকলে এবার প্লাস মাইনাস থাকবে, তার দুজনে জয়েন হয়ে যাবে, আর ওই ডান দিকে আর বাঁ দিকে একটা একটা করে থাকবে। ঠিক একইভাবে মাইনাস মাইনাস কিউ থাকলে প্লাস প্লাসের জন্য যা ছিল, প্লাস প্লাসের জন্য যা ছিল, মাইনাস মাইনাসের জন্য ঠিক এর উল্টোটা হবে। প্লাস প্লাসের জন্য যা ছিল এটা একটু দেখে নিবি। আচ্ছা, এটা পরের পেজে দেখাচ্ছে, মাইনাস মাইনাসের জন্য এর ঠিক উল্টোটা। এখানেও মাইনাস, এখানেও মাইনাস কিউ, এটাও মাইনাস কিউ। মনে করে দেখ প্লাস প্লাসের জন্য এখানে জিরো হয়ে গেছিল না, কারণ কি এরও কমবে আস্তে আস্তে, এরও কমবে, আর একই দিকে কোইনসাইড করছে নিচের দিকে, কিন্তু মাইনাসের জন্য তো উল্টো হয়। তাহলে এখানে মাইনাসের জন্য মনে রাখবি তোরা, মাইনাস তো এটা আর এটা হয়, এইটা আর এটা, এটা আর এটা, এটা কিন্তু খেয়াল রাখবো, কিন্তু এইটা আর এটা হয়। তাহলে এটা চলে আসবে আমাদের, একটা হবে হচ্ছে এই কোয়াড্রেন্ট এটা, আর এটা এখানে হওয়া উচিত এইভাবে। একইভাবে এরও একটা তো হওয়া উচিত, তাই না? এটা মাইনাস যেহেতু, এখানে একটা হবে এইরকম, এখানে আরেকটা হওয়া উচিত এইরকম। এরাও তাহলে কমতে কমতে এই যে এরকম করে জিরো গিয়ে এই যে বিন্দুটা দেখতে পাচ্ছি এখানে ই ইকুয়াল টু জিরো হবে। বোঝা গেল? আর প্লাস মাইনাস এটা তাহলে বুঝতেই পারছিস, প্লাস মাইনাস যেটাই থাকুক, যেদিকে প্লাস যেদিকে মাইনাসে থাকুক, আলটিমেটলি উপরে এবার কিন্তু জিরো আর হবে না। প্লাস মাইনাসের ক্ষেত্রে দুটো কেন জিরো হবে না তার কারণ আছে, কিন্তু চেক কর। এটা দুটোই প্লাস, তার মানে একজনেরটা হবে বাইরের দিকে, এরও বাইরের দিকে। মাইনাসের ক্ষেত্রেও দেখ, এরও এই এই বরাবর, এরও এই বরাবর, তাহলে বিপরীত দিকে হচ্ছে না। কিন্তু প্লাস মাইনাস যদি থাকে, প্লাস মাইনাস যদি থাকে, ধরে নে এখানে প্লাস কিউ, এটা মাইনাস, তাহলে এবার যদি বিপরীত থাকে তাহলে প্লাসের জন্য তো বাইরের দিকে, কিন্তু মাইনাসের জন্য ভেতরের দিকে, তাহলে একই দিকে হয়ে যাচ্ছে। এখানে তাহলে জিরো হওয়ার সম্ভাবনা নেই। ওই জন্যই এখানকার গ্রাফটা একটু খেয়াল কর, এখানকার গ্রাফটা এইভাবে করা। প্লাসের জন্য আমরা জানি এখান থেকে এইদিকে, আর মাইনাসের জন্য এদিক থেকে এদিকে উঠবে, এখানে জিরো হয় না, টাচ হয় না। একটা থাকবে এইদিকে, আর থাকবে এইদিকে, এই হচ্ছে প্লাস মাইনাস। আশা করি বোঝা গেল। তা এর আজকে এই পর্যন্তই থাকলো। এর পরের দিন মানে নেক্সট ক্লাসে আমরা সুষম বন্টনের জন্য কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হয় সেই সংক্রান্ত আলোচনাগুলো করবো। ঠিক আছে, আজকে এটুকু থাকলো। থ্যাংক ইউ।